ঘরটা আধো অন্ধকার, ম্লান আলোয় ঘুমন্ত নিবিড়ের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক, বেডে নিঃশ্বাস পড়ে আছে দেহটা। ইনজেকশনে দেওয়া ঘুম, জীবনের সাথে কৃত্রিম একটা শান্তি। ডক্টর খানের সাথে নীরব কেবিনে। ফোন কলের পর যেরকম ছিল, সেরকমই ছুটে আসে। ত্রস্ত ওয়ালেটটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে, ফোন আর বাইকের চাবি নিয়ে, ইমার্জেন্সি বেরোতে হবে বলে চলে আসে। ভেবেছিল, নিবিড়ের পা, লামি বেড়েছে, সামলাতে পারছে না, তাই হয়তো ডাকছে। এর আগেও একদিন মাঝরাতে আসতে হয়েছিল। তবে এবারের সিচুয়েশন আলাদা। ডক্টর খান মৃদুস্বরে বললেন, মিস্টার নীরব, আপনার ভাইয়ের কন্ডিশন খুব একটা ভালো নয়। কিছুক্ষণ আগেই হঠাৎ করে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়। চটজলদি অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। পেশেন্ট প্রলং পালমোনারি টক্সিসিটি এ আক্রান্ত, যা অতিরিক্ত গ্রহণের ফলে হয়েছে। দুই হাত ট্রাউজারের পকেটে গুজে মাথাটা নুয়ে দাঁড়িয়ে নীরব। কথাগুলো শোনার সাথে সাথে বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল। ডক্টর এক মুহূর্ত থেমে নির্বের দিকে তাকিয়ে ফের বলেন, আমি বুঝি এটা বলা সহজ না। তারপরে কদিনে পেশেন্টের অবস্থা, রিপোর্ট সব দেখে মনে হচ্ছে, পেশেন্টকে খাবারের মাধ্যমে নিয়মিতভাবে কোনো সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স দেওয়া হতো। নীরব তৎক্ষণাৎ মাথাটা তুলে প্রশ্নাতুর চোখে তাকালো। ঝট করে বলে উঠল, ড্রা গ হ্যাঁ, সম্ভবত মেথামফেটামিন বা এর কোন সিস্টেমেটিক ডেরিভেটিভ। তার মেটাবলিক রিডিং, নিউরোটক্সিন লেভেল, সবই ইঙ্গিত করে সেদিকেই। প্রথমে পেশেন্ট হয়তো বুঝতে পারেনি, কিন্তু তি গড়ে ওঠে খুব দ্রুত। এরপর শরীর নিজে থেকেই চাহিদা তৈরি করতে থাকে, এবং সে নিজে থেকেই ড্রাগ খুঁজতে শুরু করে। নীরব চোখ দুটো বুজে নিল, পরপর দপ করে তাকালো, চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলল, আমি ওকে ভালো করে চিনি। ও কখনো কখনো এসব কিছু ছুঁয়ে দেখারও মানুষ ছিল না। হঠাৎ ওর পরিবর্তনের খবর শুনে আমার এরকম কিছুই মনে হয়েছিল। ডক্টর নিঃশ্বাস ফেলে বলেন, তাই তো বলছি, এটা পিওর ম্যানিপুলেশন। ইন্ডাকটিভ সাবস্ট্যান্স ড্রিভেন অ্যাডিকশন। আমরা এরকম কেস মাঝে মাঝে দেখি, কিন্তু নিবিড়ের মতো মস্তিষ্কে ড্যামেজ সহ কেস খুব বিরল। সিম্পটম গুলা খুব ক্লাসিক। সাবস্টেন্স ইনডিউসড সাইকোটিক ডিসঅর্ডার এর মধ্যে আছে নিবিড়। নির্বিড় গলাটা একটু কাপল বোধ হয়। মানে, ও আর আগের মতো হবে না? ডক্টর কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর বলেন, পেশেন্টের পার্মানেন্ট নিউরোনাল ড্যামেজ হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ যেগুলা ইমোশন, ডিসিশন, রিয়ালিটি সেন্স ধরে রাখে, সেগুলা আর ঠিকভাবে রেসপন্স করছে না। ওর আগের মতো হওয়ার চান্স, কয়েক সেকেন্ড থমমে থেকে এক নিঃশ্বাসে বললেন, ওর আগের মতো হওয়ার চান্স প্রায় নেই। নির্বের বুকের ভেতর ধক করে উঠল, চোখের কোণ ভিজে গেল। ডক্টর আশ্বাসের সুরে বললেন, তবে হ্যাঁ, আমরা নিউরোলজিক্যাল স্ট্যাবিলাইজেশন থেরাপি দিয়ে চেষ্টা করছি কিছুটা রিগেইন করানোর। বাকি সবটা উপরওয়ালার ইচ্ছে। তথ্য সংগৃহীত। শেষের ইচ্ছে শব্দটা যেন লহমায় বাচ্চা মেয়েটার কথা মনে করিয়ে দিল। পাপা বলতে গল মেয়েটা তার পাপাকে কি সত্যিই ফিরে পাবে না? তার পাপার আদর পাবে না? নীরব তো চেয়েছিল, তার পাপাকে আগের মতো সুস্থ, আগের মতো তাকে আদরে রাখতে, তার কাছে ফিরিয়ে দিতে। কিন্তু ভাগ্যে না থাকলে, কি করার? নির্বের কণ্ঠনালীতে সব কথা আটকে গেছে। ও কিছুই বলতে পারল না। ধীরে ধীরে এগিয়ে যায় ভাইয়ের মাথার কাছে। হাত ছুঁয়ে দেয় কপালে। নিবিড় ঘুমোচ্ছে, মুখে অদ্ভুত এক নিরীহ, নিষ্পাপ শিশু সুলভ ভাব। অযত্নে মাথার চুল, দাড়ি গোঁফ বড় বড় হয়ে গিয়েছে। চুলগুলো কেমন জটলা পেকে আছে। নির্বের চোখের পানি গড়িয়ে পড়ল। ভেতরটা নীল বেদনায় মুষড়ে উঠছে। আজ প্রীতির উপর যতটুকু ক্রোধ হচ্ছে ততটা রাগ ক্ষোভ নিজের বাবা মায়ের উপরও হচ্ছে। ভেতরে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে, যার উত্তর সঠিক মিলাতে পারছে না। মা যদি বিয়েটা মেনে নিত, তাহলে হয়তো আজ এদিন আসতো না। মায়ের সমস্যাটা কি ছিল? নিজের পায়ে দাঁড়ানোর আগে প্রেম করে বিয়ে করে না কেউ? অনেকে করে, তাই বলে মেনে নিবে না। প্রীতিকে নিয়ে সমস্যা? মায়ের প্রীতিকে নিয়ে কি এমন সমস্যা? আর বাবা কেন মায়ের এই ব্যাপারে বিরুদ্ধে গেলেন না? বাবা তো যথেষ্ট বুঝদার, একজন সৎ মানুষ। মায়ের ছেলেমানুষিকে কেন চুপ থেকে সম্মতি দিলেন? আজকেই বাবা মায়ের সাথে এই নিয়ে কথা বলবে বলে স্থির করে নীরব। প্রীতি, 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 এই নামটা ভুল করে মনে উঠলেও তীব্র ঘৃ না হচ্ছে। নিবিড়ের এই অবস্থার জন্য যদি প্রীতি দায়ী হয়, তবে প্রীতির উদ্দেশ্যটা কি? প্রেম, লাভ ম্যারেজ, এসব কিছু লোক দেখানো। বিয়ের পর 5টা বছর তো জনের ভালোই কেটেছে। মায়ের মুখে শুনেছে, নিবিড় মিনিট দুয়েকের বড় নির্বের। তবে যমজ হওয়ায় জনের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। বাড়ির কারো সাথে যোগাযোগ না হলেও নির্বের সাথে ফোনে কথা হতো। কখনো তো ওদের দাম্পত্য কলহের কোনো কথা বলেনি। যতটুকু শুনেছে, ভালোটাই। তারপর সোশ্যাল মিডিয়ায় ছাড়া জনের ছবি দেখে তো হ্যাপি কাপলই মনে হতো।
তবে আমরা যা বাহ্যিক দেখি আর শুনি সেটা বেশি ক্ষেত্রেই থাকে শো অফ। প্রত্যেকের ভেতরের খবর শুধু তারাই জানে। আপাত দৃষ্টিতে অমুককে দেখে মনে হয় কত সুখী, কতই না তাদের শান্তি। আমরা বলেও ফেলি, আহা, ওর মতো যদি আমার লাইফটা হতো। আবার দেখা যায় সেই লোকও ওরকম আফসোস করে বলে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো অপ্রাপ্তি, অপূর্ণতায় ভোগে দাঁড়ি। যে মানিয়ে নেয় সেই প্রকৃত সুখী। আন্ডারস্কোর নীরব ভোর রাতে ফেরে, এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢোকে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরটা নিয়ে ধপ করে বিছানার একপাশে বসে নীরব। চোখ যায় এলোমেলো, জুবুথুবু হয়ে ঘুমিয়ে থাকা প্রত্যাশার দিকে। হাত দুটো গলার সাথে চেপে জোরসর হয়ে শুয়ে। ভোর রাতের দিকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। প্রত্যাশার শীত করছে বুঝতে পেরে নীরব চাদরটা ছাড়িয়ে টেনে দেয় প্রত্যাশার গলা অবধি। পরপর শুয়ে কপালের উপর ডান হাতটা ভাঁজ করে রেখে নানান চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে চোখ লেগে যায় নীরবের। ডট ডট প্রত্যাশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুল পরিপাটি করতে থাকে। ভেতরে কৌতূহল হচ্ছে, রাতে কি এমন ইমার্জেন্সি কল আসল? কোথায় গিয়েছিল? তবে ঘুমন্ত মানুষকে তুলে এসব জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। নীরব কখন ফিরেছে প্রত্যাশা জানে না। যে ঘুম ওর, ভাবে তাড়াতাড়ি ফিরেছে হয়তো। ও তো চোখ বোজার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে চু রি করে নিয়ে গেলেও টের পাবে না। হঠাৎ আয়নার মধ্যে গলার বা পাশে লালচে একটা দাগ নজরে এল। আপনা আপনি প্রত্যাশার আঙুল ছুঁয়ে গেল দাগটায়। সাথে সাথে শিরশির করে উঠল সমস্ত কা। রাতের ওই মুহূর্তটুকু জলজল করে উঠল চোখের তারায়। লজ্জায় রাঙা হলো মুখখানা। আর চোখে বিছানায় ঘুমন্ত নীরবকে দেখল প্রত্যাশা। ঘুমন্ত ফেসটা ইনোসেন্ট দেখাচ্ছে। প্রত্যাশা ভাবল, তবে জাগ্রত মানুষটা প্রত্যাশার কাছাকাছি থাকলে মোটেই ইনোসেন্ট নয়। প্রত্যাশা ফেস পাউডারের কৌটা হাতে নিয়ে দাগটা আড়াল করতে সামান্য পাউডার লাগিয়ে রাখল। চুলগুলো ক্লিপ দিয়ে আটকাতে গিয়ে মাথাটা বাঁকা করে পিছনে কিঞ্চিত ঘোরাতেই গলার পেছনের দিকে থাকা জন্ম দাগটা নজরে আসল। ক্লিপটা চুলে গেথে বিড়বিড় করল, ওয়াও প্রত্যাশা, ওয়াও, শরীরে তো দাগের সংখ্যা বেড়েই চলেছে। দুটো জন্ম দাগ ছিল, এখন আবার অন্য দাগ পড়া শুরু হলো। প্রত্যাশার ডান বাহুতে কনুইয়ের থেকে একটু নিচে নজরে পড়ার মতো জন্ম দাগ আছে। প্রত্যাশা তো মাঝে সাঝে বলতো, তোমাদের মেয়ে যদি ছোটবেলায় হারিয়ে যেত না, এই দাগগুলো দেখে খুঁজে পেতে। ঠিক বলেছি না আম্মু? অধরা উত্তর না দিয়ে শুধু চোখ রাঙিয়ে চাইত। ডট শফিক সাহেবের অফিস থাকায় যাওয়ার জন্য তারা দিচ্ছেন। প্রত্যাশা বাবার সাথে হালকা কিছু মুখে দেয়। নীরব ঘুম থেকে জাগেনি। প্রত্যাশা ত্রস্ত রেডি হয়ে রুম থেকে বেরোনোর আগে বিছানার দিকে তাকিয়ে মুচকি হেসে মনেমনে বলল, মহাশয়, সারা রাত রের পিছু পিছু দৌড়ে এখন পড়ে ঘুমুচ্ছেন। আর অন্যরা হয়তো ভেবে বসবে, না জানি কত কিছু। বউকে পেয়ে সারারাত নির্ঘুমে কাটিয়ে এখন বেলা করে ঘুমুচ্ছে। নীরবকে জাগালো না প্রত্যাশা। ঘুমিয়ে আছে একদিক দিয়ে ভালোই হয়েছে। নীরবের দিকে তাকালেই কেমন লজ্জা লজ্জা লাগছে। ঠোঁটে, গলায় এখনো মনে হচ্ছে স্পর্শটুকু লেগে আছে। সামনাসামনি কথা বলতে অস্বস্তি হবে, এই ভেবে আর ডাকলো না। আর পুলিশ মানুষ, সিভিলে, তারপর ছদ্মবেশে যেকোনো সময় বাইরে যেই থাকে। দরকারি কেসের প্রমাণ জোগাড় করতে। তাই প্রত্যাশা আর অতশত মাথা ঘামাল না। অফিসিয়াল কাজে গিয়েছিল ভেবে নেয়। আন্ডারস্কোর তোদের জনের কি হয়েছে? এক হাতে ফোন, আরেক হাতে কফির মগ। চুমুক দিতে গিয়ে মায়ের কথায় এক মুহূর্ত থেমে যায় প্রীতি। উত্তর না দিয়ে ধীরে সুস্থে কফিতে চুমুক দেয়। তানিয়া আবারও জিজ্ঞেস করলেন, প্রীতি, আমি আজ দিন লক্ষ্য করছি, তোরা দুই ভাই বোন কথা বলছিস না। কি হয়েছে কি তোদের আবার? নিজেদের মধ্যে শুধু শুধু কি নিয়ে ঝামেলা বাঁধালি? আমি কোনো ঝামেলা বাঁধাইনি, তাই প্রশ্নটা আমাকে না করে তোমার ছেলেকে করো। তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। এমন সময় কাকনের মতো ঝনঝন শব্দ হলো। ইচ্ছে ছুটে এলো নূপুরের টুংটাং শব্দ নিয়ে। ছোট ছোট পায়ে ছুটে এসে আনন্দে লাফিয়ে বলল, মাম্মা, মাম্মা কেমন লাগছে? প্রীতি, পরনে স্কুল ড্রেস, চুলগুলো ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে বাঁধা, পায়ে নতুন নূপুর জোড়া, যার রিনরিনে শব্দ খুশির ঘণ্টাধ্বনি হয়ে বাজছিল। পা দুটো সামনে বার করে ইচ্ছে দুলতে দুলতে দাঁড়ায়। প্রীতি না তাকিয়েই বলল, ভালো লাগছে। ইচ্ছে তানিয়াকেও জিজ্ঞেস করে। তারপর আচমকা ইচ্ছে বলে উঠল, জানো নানু, পাপা বলেছে। পাপা বলেছে আমাকে পাপার বাসায় নিয়ে যাবে। যেখানে পাপা থাকে, পাপার পাপা, পাপার মাম্মা, আরও অনেকে থাকে। দুই হাত ছাড়িয়ে চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে বলে ইচ্ছে। দম ফেলে আহ্লাদি স্বরে বলতে থাকে, ওখানের সবাই আমাকে আদর করবে, আমার সাথে খেলবে। আমার আর মন খারাপ করবে না, পাপাকে মিস লাগবে না, সব্বাই থাকবে। তানিয়া এক হাতে ইচ্ছের গাল ছুঁয়ে দিলেন। বললেন, তুমি যেতে চাও দাদুর বাসায়? ইচ্ছে মুখে টলটলে হাসি মেখে ঘাড় কাত করে বলল, আমি পাপার কাছে থাকতে চাই।
তানিয়া জিজ্ঞেস করলেন, এখান থেকে চলে গেলে নানুকে ভুলে যাবে কি? মনে রাখবে কি নানুকে? বেঈমান, বিশ্বাসঘাতক বংশের রতারা চিহ্ন তো তোমার শরীরে। ভুললেও অবাক হব না। শেষের কথা দুটো মনেমনে বললেন। প্রীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে মোনাকে ডেকে বলল, স্কুলের সময় হয়ে গেছে, ড্রাইভার নিচে আছে, ইচ্ছেকে গাড়িতে তুলে দিয়ে আসো। ইচ্ছে মায়ের কাছে এসে গালে চট করে চুমু খেয়ে হাত নাড়িয়ে বলে, বাই মাম্মা। হাতটা নাড়াতে গিয়ে প্রীতির বাহুতে কা লেগে প্রীতির হাত খসে ফোনটা নিচে পড়ে যায়। মাম্মা ক বে এই ভেবে ইচ্ছে পেল। মুখটা শুকনো করে ভয়ার্ত কণ্ঠে বলল, স্যাই মাম্মা, তোমার নতুন ফোনটা পড়ে গেল। এটাও ভেঙে গেল। তোমায় আবার নতুন ফোন। প্রীতি কথার মাঝেই বলল, ঠিক আছে, তুমি স্কুলে যাও। মাম্মা কেনি জন্য ইচ্ছের আনন্দ হলো। প্রীতি ফোনটা ফ্লোর থেকে তুলল। গ্লাস ফাটার আশঙ্কা করেছিল তবে দেখল ফাটেনি। কিছুক্ষণ পর প্রীতি অফিস যাওয়ার জন্য বেরোবে। হঠাৎ নীরবকে দেখে থমকে গেল। এই সময় নির্বের উপস্থিতিতে অবাক হল। ড্রয়িং রুমে নীরব মুখোমুখি দাঁড়িয়ে। বিস্মিত প্রীতি জিজ্ঞেস করল, এই সময় হঠাৎ? না কোনো ফোন, না কোনো বার্তা। কি ব্যাপার? ভেতরের ক্রোধ কন্ট্রোল করার চেষ্টা করে তপ্ত নিঃশ্বাস ফেলল নীরব। শক্ত গলায় বলল, তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। আশা করছি এবার সত্যিটা বলবে। প্রীতির মুখে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি খেলে গেল। সেই হাসিতে নির্বের গায়ে কাটা দিল। ওর আঙুল মুষ্টিবদ্ধ হয়ে উঠল রাগে। প্রীতি কণ্ঠে ব্যঙ্গ মিশিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো না। চা নাকি কফি? কিছু খেতে খেতে শুনি তোমার অভিযোগপত্র। নীরব ঠান্ডা স্বরে বলল, আমি তোমার সাথে গল্প করতে আসিনি। সেটা আমি জানি। তাহলে তোমার কথা তাড়াতাড়ি বলো। অহেতুক সময় নষ্ট করছো। নীরব সরাসরি বলল, নিবিড় নিজের ইচ্ছায় ড্রাগে তো হয়নি। ওকে তো করা হয়েছে। ওর খাবারের ভেতর দিয়ে। তুমি কেন এসব করলে? তোমার উদ্দেশ্য কি? নির্বের কপালের রগ ফেপে উঠেছে। ফর্সা মুখ রাগে লাল, চোখ দুটো গুণ ছড়াচ্ছে। প্রীতি হেসে উঠল। মনে হলো শুনেছে কোনো রসিকতা। গা দুলিয়ে হেসে বলল, ওয়াও, নাইস জোকস। শাট আপ। নির্বের বজ্র গলার ধমক ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। মুহূর্তেই স্তব্ধতা। প্রীতির মুখে রাগ চোয়াল শক্ত করে বলল, আমার উপর এইভাবে অভিযোগ তুলবে না, নীরব। এতদিন ইনডিরেক্ট বলেছ, সহ্য করেছি, কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কেন এসব করব? সেটা তুমিই জানো ভালো করে। উত্তর তোমার কাছেই আছে। তুমি তো আইনের লোক, তাই না? প্রমাণ ছাড়া একজনকে দোষারোপ করো কিভাবে? শুধু সন্দেহ করলেই কেউ অপরাধী হয় না। এটা কেমন বিচার? নিবিড় তোমার কাছেই ছিল, বাইরের কেউ এভাবে কিছু করতে পারত না। প্রীতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমরা যখন চট্টগ্রামে ছিলাম, তখন ওর অফিসের এক সহকর্মীর সঙ্গে নিবিড়ের ভালো সম্পর্ক গড়ে ওঠে। শোনা যায় সেই লোক গোপনে ব্যবসায় জড়িত ছিল। ধীরে ধীরে নিবিড় নিজেই তার সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর নীরব দিয়ে উঠল, মিথ্যে, বানানো কথা বন্ধ করো। প্রীতি জোরে চেঁচিয়ে উঠল, প্রমাণ ছাড়া গলার জোরে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করো না। তন্মধ্যে সিঁড়ি বেয়ে নেমে এল সার্থক। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, বাহ, ওয়েল, এএসপি সাহেব, তুমি বোধহয় ভুলে গিয়েছ এটা একজন ভদ্রলোকের বাসা। নীরব কপালে আঙুল ডলে রাগ সংবরণ করতে থাকে। সার্থক এগিয়ে এসে শক্ত গলায় বলল, এটা একজন ভদ্রলোকের বাড়ি। এটা তোমার পুলিশ স্টেশন না। কার সাথে কিভাবে কথা বলতে হয়, এতটুকু ম্যানার্স নেই দেখছি তোমার মধ্যে। আমার বাড়িতে দাঁড়িয়েই আমার বোনের সাথে মিসবিহেভ করছো, ক্লেইম করছো। জানো, এই জন্য আমি তোমার নামে মামলা করতে পারি। নীরব হেসে ফেলল, বলল, আমাকে মামলা দিয়ে দেখাচ্ছ? সার্থক শান্ত গলায় প্রশ্ন রল, কেন, পুলিশের বিরুদ্ধে কি মামলা হয় না? হয়নি কখনো? নিশ্চয় হয়, আমিও জানি, কিন্তু মনে রেখো, যেদিন আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাবো, সেদিন তার পায়ের নিচে মাটি থাকবে না। কারণ সেদিন শুধু সন্দেহ করেই না, সাথে থাকবে প্রমাণ। এক মুহূর্ত থেমে প্রীতির দিকে তাকিয়ে বলল, সময় নিচ্ছি কারণ নিয়ম আছে। এই বলে আর একটাও বাড়তি কথা না বলে নীরব চলে যায়। কাজের মেয়েটা কিচেন থেকে উকি দিয়ে দেখছিল। বিড়বিড় করে, ভাবাগো বাবা, দুই ভাইবোনির সে কি মিল। আবার এই তো দুদিন আগে, কি নিয়া সে কি রাগারাগি, কথা কওন বাদ, এক টেবিলে খাওন বাদ, এখন সেই বোনের পক্ষ নিয়ে সার কথা কইতাছে। বড়লোকেরা পারেও বাপু নাটক করবার, বিনে পয়সায় নাটক দেহি খালি। পৌর পার্কের সবুজ ঘাসের উপর প্রত্যাশা আর হ্যাপি বসে। প্রত্যাশা কোলের উপর থাকা ব্যাগের উপর খাতা রেখে হ্যাপির খাতা থেকে ম্যাথ তুলছে। গতকাল ও বাড়ি থাকায় ময়াত প্রাইভেট মিস যায়। বিকেলে ফিজিক্স পড়তে এসে হাতে সময় থাকায় পার্কে বসে অঙ্ক তুলছে।
আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছে, কেউ দোল খাচ্ছে, বড়রা কেউ বসে গল্প করছে, হাঁটছে, দৌড়াচ্ছে। হঠাৎ গা ঘেঁষে বাচ্চা মেয়ে দৌড়ে গেল। ঝুমঝুম করে শব্দ হলো। প্রত্যাশা লেখা বাদ দিয়ে তাকালো। মেয়েটা গোল গোল ঘুরছে, কোলের সাথে একটা টেডি ধরে। মেয়েটাকে দেখেই প্রত্যাশার মুখে হাসি ফুটল। ত্রস্ত কলম, খাতা হ্যাপির কোলের উপর দিয়ে বলল, আমার হাত লেগে গিয়েছে রে, তুই একটু তুলে দে না। হ্যাপি, না, না করেও লাভ হলো না। হ্যাপির ঘাড়ে দিয়ে প্রত্যাশা বাচ্চা মেয়েটাকে ডাকল, হেউ কিউটি পাই, তোমাকে বলছি, এদিকে আসো। ইচ্ছে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। কিছুপল পর গম্ভীর মুখে আসল। ইচ্ছের গাল ছুঁয়ে বলল, আমাকে চিনতে পেরেছ? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। প্রত্যাশা বলতে থাকলো, কিছুদিন আগেই তো এই পার্কে দেখা হয়েছিল। ইচ্ছের মনে পড়ল না, এছাড়া ছবিতে একবার দেখেছে। ছোট মানুষ, ছবির দেখায় মানুষকে সঠিক চিনতে পারে নাকি? প্রত্যাশা মন খারাপ করার অভিনয় করল। এই রে, তুমি চিনতে পারছো না? আমার তো দুঃখ লাগছে। সেদিন তোমার সাথে খেললাম। খেলার কথা বলতেই ইচ্ছে বিজ্ঞের মতন বলল, ও ও তোমার নামটা যেন কি? উমম। আমার নামের মতোই ছিল তোমার নামটা। কি যেন চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া নয়, ইচ্ছে। আমি ইচ্ছে। মুখটা গম্ভীর করে শুধরে দেয় ইচ্ছে। প্রত্যাশা হেসে ফেলল। হ্যাপি অঙ্ক তুলছে আর কটমট চোখে চাইছে, যত যা লা আমার। ওদিকে উনি হাত পা ছাড়িয়ে একটা বাচ্চার সাথে খেজুরে আলাপ জুড়ে দিয়েছে। প্রত্যাশা সেদিনের ন্যায় মিশে যায় ইচ্ছের সাথে। মনা পিছে দাঁড়িয়ে, প্রত্যাশার পাশে বসে ইচ্ছে কুটুস কুটুস করে গল্প করছে। প্রত্যাশা ব্যাগ খুঁজে লিচি ক্যান্ডি বের করে ছিঁড়ে দিল। গল্প করার মাঝে ইচ্ছের পাশে রাখা টেডির বড় বড় কান নেড়ে প্রত্যাশা বলল, তোমার টেডিটা সো কিউট। মামা দিয়েছে। ওহ, এটা মামা গিফট করেছে। আমি ভেবেছিলাম তোমার পাপা। পাপা খেলনা দেয় অনেক। তারপর আচমকা পাটা দেখিয়ে বলল, এই পাপা দিয়েছে। সুন্দর, খুব সুন্দর। নূপুর জোড়া দেখতে দেখতে মনে হলো, ইয়া আল্লাহ, সেই মেয়ে ডিজাইনের নূপুর তো নীরব এনেছে আনিশার জন্য। মনা তারা দেয়। ইচ্ছে বাই বলে চলে যায়। কিছুক্ষণ পর প্রত্যাশারাও উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরতে নিয়ে হ্যাপি চেঁচিয়ে উঠল, এই রে, মেয়েটা তো ওর টেডি ফেলে গিয়েছে। প্রত্যাশা হাতে তুলল। তাই তো দেখছি। কি করব এবার? কি করবি আবার? রেখে দে, পরের প্রাইভেটের দিন এসে মেয়েটাকে খুঁজে ফেরত দিবি। টেডিটা মেয়েটার খুব প্রিয়। প্রিয় জিনিস না পেলে মন খারাপ করবে। তা ঠিক, কিন্তু ফেরত দিবি কিভাবে? প্রত্যাশা কয়েক সেকেন্ড ভেবে বলল, মেয়েটার সাথে থাকা মনা নাকি ফোনা? কথা বলার সময় কি বলল, শুনলি না? গলির মোড়ে খান ম্যানশন নাকি ওদের। চল ফট করে দিয়ে আসি। ওদিক দিয়েই স্যারের বাসায় যাব। হ্যাপি ঠোঁট উল্টে বলল, চল, তোর তো আবার দয়ার শরীর। দেখিস উপকার করতে গিয়ে আবার বাস না খেতে হয়। প্রত্যাশা মোটামোটা চোখে তাকালো। এখানে বাস খাওয়ার প্রশ্নই আসে না। বরং একটা বাচ্চা মেয়ে খুশি হবে। আমার তো ছোটখাটো কিছু হারিয়ে গেলেও না পাওয়া অবধি কিছুই ভালো লাগে না। দেরি হলে স্যার বকবে, সেটাও তো এক প্রকার বাস। দুজনে পার্কের গেট দিয়ে বেরোচ্ছিল। হঠাৎ ছেঁড়া, ময়লা মাখা গেঞ্জি গায়ে একটা বাচ্চা ছেলে ডাকল, আপা ফুল নিবেন? ফুল? প্রত্যাশা বলল, না, হাতে কয়েকটা ফুল, তাও শুকিয়ে গিয়েছে। না করার সাথে সাথে ছেলেটির মুখ ম্লান হয়ে আসলো। প্রত্যাশা পা চালিয়েও ফিরে এল। মায়া হলো, ব্যাগ খুঁজে 200 টাকার একটা নোট পেল। বাকি টাকা রিক্সা ভাড়ার জন্যে রেখে দিল। ছেলেটির দিকে বাড়িয়ে বলল, এটা রাখো। ফুল লাগবে না। ছেলেটার মুখ চকচক করে উঠল। ছেলেটা আবার বলে এক প্রকার জোর করেই জনকে দুটো লাল গোলাপ দিল। হ্যাপি বলল, ফুল তোর ভালো লাগে না? হ্যাঁ লাগে তো। তাহলে টাকা দিলি, তবুও নিতে চাইলি না যে? মনে করলাম, আমার থেকে লাল গোলাপগুলো প্রেমিক প্রেমিকাদের বেশি দরকার হতে পারে। আমি কাকে দিব ভাই? ফুলের অভাবে কতজন প্রপোজ করতে পারছে না। তাদের কথা ভেবে রেখে দিচ্ছিলাম। প্রত্যাশা মজা করে বলল। হ্যাপি বলল, কেন তোর বরকে দিবি? ধুর, বরের সাথে দেখা হতে হতে ফুল শুকিয়ে নাই হয়ে যাবে। শুকনো ফুল দিয়ে প্রপোজ করার আলাদা ব্যাপার। বলবি, ফুলটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ভালোবাসা শুকায় না। ভালোবাসা সময়ের সাথে প্রগাঢ় হয়। এই শুকনো ফুলটা প্রমাণ, ভালোবাসা শুধু রঙে গন্ধে নয়, টিকে থাকার নামও। শুকিয়ে গেলেও, ফুরিয়ে গেলেও থাকবো তোমার পাশে, শ্বাসের সাথে মিশে। হ্যাপির বাহুতে চাপড় মেয়ে রে হেসে বলল প্রত্যাশা, বাহ, ভালোই তো কবি কবি ভাব তোর। মোড়ের উপরের একটা দোকান থেকে খান ম্যানশন কোন পাশে জিজ্ঞেস করে নেয় ওরা। অল্প একটু যেতেই বাড়ির তরণে নামফলক দেখে বেগ পোহাতে হয় না। সমস্যা বাঁধল, গেট খোলা, দারোয়ান বা গার্ড কেউ নেই। ওদিকে প্রাইভেটের সময় হওয়ায় দেরি না করে ভেতরে ঢোকে। কলিং বেল চাপল। কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। প্রত্যাশা বলল,
এখানে ইচ্ছে বলে একটা বাচ্চা মেয়ে থাকে? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, হ, এই টেডিটা ওকে দিয়ে দিয়েন। পার্কে ফেলে আসছিল। টেডিটা হাতে নেয় মেয়েটা। এমন সময় তানিয়ার গলার স্বর আসলো, কে এসেছে রে? কার সঙ্গে কথা বলছিস? মেয়েটা ঝটপট বলল। তানিয়া ভেতরে আসতে বলল। ওরা ইতস্তত করতে থাকে। এর মধ্যে ওপাশ থেকে ইচ্ছে দৌড়ে এল। দরজার সামনে প্রত্যাশাকে দেখে চেঁচিয়ে উঠল দাঁড়ি। বুয়ার হাত থেকে টেডি নিয়ে প্রত্যাশার হাত ধরে টেনে ভেতরে নিল। বয়স্ক মানুষ ডাকছিল বিধায় ওরা ভেতরে আসল। তানিয়া ধন্যবাদ দেয়, বসতে বলে, তবে ওরা ভদ্রভাবে না করে। প্রাইভেট আছে বলে চলে যেতে নেয়। তানিয়া চশমা ছাড়া ঝাপসা দেখে। মেয়ে দুটোকে দেখলেও ধরতে ব্যর্থ হয়। একদিন ছবিতে এই মেয়েটাকে দেখেছিলেন। প্রত্যাশা হাসিমুখে বলল, আন্টি আমরা আসছি। এই বলে ঘাড় ঘোরাতে গিয়ে ড্রয়িং রুমের একপাশে থাকা ফ্রেমে দৃষ্টি আটকায় প্রত্যাশার। বেশ কিছু ছবির মাঝে একটা ছবিতেই ওর নজর আটকে গেল। মুখের হাসি মিলিয়ে যায়। ও ত্রস্ত ঘুরে দাঁড়ালো। ছবির দিকে আঙুল তাক করে কাপা কাপা স্বরে জিজ্ঞাসা করল, ছবিটা কার? হঠাৎ প্রত্যাশার এমন প্রশ্নে তানিয়া অবাক হলো। তবুও বলল, আমার মেয়ে প্রীতি আর মেয়ের জামাইয়ের। ইচ্ছে ঝুমঝুম করে বলল, আমার মাম্মা আর পাপা। প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল। হাতের ফুলটা খসে মাটিতে পড়ল। শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে উঠল। ছবিটিতে হাস্যোজ্জ্বল দুটো মুখ। কাছাকাছি বসে, মেয়েটির কাঁধ পুরুষালী এক হাতে জড়ানো। জনের গালের এক পাশ একে অপরের স্পর্শে মিশে আছে। প্রত্যাশার বুকের ভেতর কালবৈশাখীর ঝড় ওঠে। তানিয়ার বলা কথাগুলো এখনো স্পষ্ট হয়ে বারবার কানে বাজছে, আমার মেয়ে প্রীতি আর মেয়ের জামাই। ইচ্ছের ঝমঝমে কণ্ঠে, আমার মাম্মা আর পাপা। চোখের দেখা, কানের শ্রবণ অবিশ্বাস্য লাগছে। অদৃশ্য হাতে কান চেপে ধরতে চায় প্রত্যাশা। চোখের দৃষ্টি সরিয়ে নেয়। ওর ছোট্ট নরম কোমল হৃদয়টা দুমড়েমুচড়ে নিঃশব্দে ছিঁড়ে পড়ছে। বইয়ের পাতা উল্টানোর মতো আচমকা কিছু দৃশ্য মন মস্তিষ্ককে ভেসে ওঠে। বইয়ে পাওয়া ছবি, সেদিন বাচ্চা মেয়েকে নিয়ে বাইকার নীরবী, নূপুর জোড়া, তারপর কাল মাঝরাতে অমন মুহূর্তে ইমার্জেন্সি বেরিয়ে যাওয়া। সব মিলে এক হচ্ছে এক মারণ সমীকরণে। মানতে মনটা নারাজ। তবুও সবকিছুই আঙুল তুলে প্রমাণ দিচ্ছে। যা দেখল আর শুনল সব সত্যি। এসব সত্যি হলে, ওকে বিয়ে করার কারণ কি? আর বাড়ির লোকই বা জানে না কেন? উত্তর অজানা। তবে মন নিজেই উত্তর খুঁজে নেয়। আছে না কিছু খারাপ চরিত্রের মানুষ। দুই নৌকায় পা দিয়ে চলা, বাড়তি খাওয়া। প্রত্যাশার গা গুলিয়ে আসছে তীব্র ঘৃ, না উপরে ভদ্রতার লেবাস ধরা পৃথিবীর শ্রেষ্ঠ ঠক, প্রতারক, চিটারের ট্যাগ নীরব মাহবুবের নামের পাশে বসে যায় আপনা আপনি। গলার চেইনটাও যেন তীব্র বিদ্রুপ করে বলছে, পি ফর মানেই প্রত্যাশা নয়, প্রীতিও হতে পারে। প্রত্যাশার মনে পৃথিবীর সমস্ত ঘৃ, না নির্বের প্রতি জমা হতে থাকে। প্রাইভেটের সময় হয়ে যাওয়ায় হ্যাপি কোনোদিকে না তাকিয়ে সরাসরি প্রত্যাশাকে তাড়া দিয়ে বলল, এই প্রত্যাশা, কি হলো? এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। প্রত্যাশার কোনো সাড়া না পেয়ে হ্যাপি হাত ধরে ঝাঁকি দিল। প্রত্যাশা সম্বিত ফিরে পেতেই অপ্রস্তুত গলায় বলল, হু, কি হ্যাঁ হু করছিস? চল তাড়াতাড়ি, লেট হলে সারব কবে? প্রত্যাশার হাত ধরে টান দিয়ে হ্যাপি গো করে হাঁটা ধরল। প্রত্যাশা এখনো অসাড়, মাথা হ্যাং দাড়ি। কি করবে বুঝতে পারছে না। এত বড় তাড়না মেনে নেওয়া যায়? সবার সামনে লয়াল সেজে থাকা লোকটার মুখোশ উন্মোচন করতে হবে। পা জোড়া থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ল প্রত্যাশা। বলল, তুই প্রাইভেটে যা, আমি বাসায় যাব। হ্যাপি বিরক্তি নিয়ে বলল, বাসায় যাবি মানে? কেন? হঠাৎ তোর আবার কি হলো? হতাশ শ্বাস ফেলে উত্তরে বলল প্রত্যাশা, আমার ভালো লাগছে না। বেশি প্রশ্ন করিস না, প্লিজ। পড়তে এসেও প্রত্যাশার হুটহাট না পড়ে চলে যাওয়া, আজ নতুন নয়। তাই হ্যাপি আর বেশি কিছু বলল না। তবে আজ লক্ষণীয় বিষয়, প্রত্যাশার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, স্বাভাবিক লাগছে না। হ্যাপি কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তুই ঠিক আছিস? না মানে প্রত্যাশা তোর কি শরীর খারাপ লাগছে? বল আমায়, আমি তোর সাথে যাই। বন্ধুর উদ্বেগ প্রকাশ দেখে প্রত্যাশা ম্লান মুখেও জোর করে হাসার চেষ্টা করল। ওকে চিন্তা মুক্ত করতে বলল, আরে না, আমি ঠিক আছি। কিচ্ছু হয়নি, এমনি পড়তে যেতে ইচ্ছে করছে না। তুই আমার জন্য কেন শুধু শুধু পড়া বাদ দিবি? তুই সবকিছু ঠিকঠাক বুঝে তুলে নিস, আমি পড়ে পাছে তোর খাতা থেকে তুলে নেব। তোর তো আবার বিদ্যুতের হলুদ বাল্বগুলোর মতন পড়ার মুড। যখন তখন ফুস করে ফিউজ হয়ে যায়। এই বলে হ্যাপি ঠোঁট চেপে হেসে এগিয়ে যায়। অন্যদিন হলে প্রত্যাশা পাল্টা দুষ্টুমি করত। আজ তা আর হয় না। ভিড়ের শহরেও ওর ভেতরটা আজ কেমন ফাঁকা, নিঃসঙ্গ। চারপাশে গাড়ি ঘোড়া, মানুষের কোলাহল সবই যেন অনাহুত। পিছালা রাস্তায় নির্বাক মূর্তির মতো হাঁটছে প্রত্যাশা। রিকশার বেল, হর্ন, চিৎকার কিছুই কানে ঢুকছে না। এক রিকশাওয়ালা যেতে যেতে চিৎকার করে বলে, আফা, ম, র, তে চান নাকি?
নাকি চোহে দেহেন না, সাথে ঠসাও হয়েছেন? প্রত্যাশা শ্বাস ফেলে রাস্তা পার হতে যায়। হঠাৎ চারপাশে গাড়ির মাঝে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েও এদিক ওদিক দিয়ে গাড়ি ছুটে চলেছে। এক বাইকার তীব্র গলায় বলে ওঠে, আরে পা গল নাকি? এভাবে রাস্তা পার হয়? এখনই তো নিজেও যেত, সাথে আমাকে থানায় পাঠাতো। দোষ তো হতো ড্রিভারের, যত্ত সব। হতভম্ব প্রত্যাশা দিকভ্রান্ত। আরেক পা বাড়াতেই সিএনজি ঘেঁষে চলে যায়। পিছন থেকে আসা মাইক্রোবাসের শব্দে শরীরটা জমে যায়। কি করবে ঠাউর করার আগেই একটা বলিষ্ঠ হাত ওর বাহু চেপে ধরে রাস্তার পাশে টেনে আনে। প্রত্যাশা পড়ে যেতে যেতে সামলে নেয়। পাশে দাঁড়ানো মানুষটি তঙ্কে, রাগে, উদ্বেগে চিৎকার করে বলে উঠল, আর ইউ ক্রেজি? হোয়াট দ্য হেল ওয়ার ইউ থিঙ্কিং? ডু ইউ হ্যাভ আ ডেথ উইশ অর সামথিং? সামনের চেনা মুখটির দিকে তাকায়, তবে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। ওকে নিরুত্তাপ দেখে জোরাল শ্বাস ফেলে গলার স্বর নামিয়ে বলল, আর ইউ ওকে? এভাবে রাস্তা পার হচ্ছিলে, একটুর জন্য কি ঘটতে পারত, ভাবতে পারছো? তোমার আরেকটু কেয়ারফুল হওয়া দরকার, না হলে কবে বর্ষর দুর্ঘটনা ঘটে যায়। প্রত্যাশা ধাতস্থ হতে একটু সময় নেয়। ও খেয়াল করে, লোকটা এখনো ওর বাহু শক্ত করে ধরে আছে। প্রত্যাশা ঝাড়ি মেরে হাতটা ছাড়িয়ে নিতে নিতে তেজি কণ্ঠে বলল, হাত ছাড়ুন, আর 2 হাত দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন। পৃথিবীর সব পুরুষই এক, লুচু, ক্যারেক্টারলেস। মেয়ে দেখলেই ছুতে ইচ্ছে করে। যতই ভালো সাজার চেষ্টা করুক না কেন, তাদের ভেতরের রূপটা এক। খালি বাহানায় মেয়েদের স্পর্শ করার ধান্দা। মুখটা তেতো করে প্রত্যাশা, সার্থক শব্দ হারিয়ে ফেলে। বিস্মিত চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিজেই নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে ওর। জীবনে উপকার করতে গিয়ে এমন অপমান পাবে ভাবেনি কখনো। হেল্পের বিনিময় ছোট্ট একটা ধন্যবাদ না পেয়ে উল্টো ঝাড়ি শুনতে হচ্ছে। তাও আবার ক্যারেক্টারলেস বলে ফেলল। একটু চুপ থেকে নরম গলায় বলল সার্থক, সরি, আমি বাসায় ফিরছিলাম, হঠাৎ তোমাকে ওই অবস্থায় দেখে গাড়ি থামিয়ে দিলাম। আর তারপর যা হলো সেটা তো তুমি দেখলে। সেই মুহূর্তে তোমাকে বাঁচানো ছাড়া আর কিছু ভাবিনি, বিশ্বাস করো। আই হ্যাড নো আদার ইন্টেনশন। প্রত্যাশা কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সার্থক এবার একটু চিন্তিত হয়ে তাকায় ওর দিকে। তীক্ষ্ণ চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, তোমাকে কেমন যেন লাগছে? না মানে তোমাকে স্বাভাবিক লাগছে না? কিছু মনে না করলে, লিফট নিতে _। কথার মাঝেই প্রত্যাশা ছ্যাতো করে উঠে বলল, আরে থামেন তো, দরকার নেই, নো নিড লিফট টিফট। সার্থকের মুখটা কাচুমাচু হয়ে এল। কি মেয়ে রে বাবা, ভালো কথায়ও ছ্যাঁতছ্যাঁতো করে উঠছে। সার্থক আড়ালে দীর্ঘশ্বাস ফেলল, ইতস্তত করে বলল, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে। তাই তোমাকে একা ছাড়া ঠিক হবে না বলেই মনে হচ্ছে। সো, ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান ড্রপ ইউ। তুমি যদি ইনসিকিউর ফিল করো, আমি আশ্বস্ত করতে পারি, অ্যাট লিস্ট, অ্যাবাউট মাইসেলফ। বিলিভ মি। বিশ্বাস শব্দটাই প্রত্যাশার বুক চিরে একটা ক্ষত খোঁচা দিচ্ছে। যে বিশ্বাস একটু আগেই ওর ভেতরটা ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যাশার দৃষ্টি নেমে আসে মাটির দিকে। এবারে গলার স্বর মিয়ে আসলো, আপনাকে কষ্ট করতে হবে না। আমার জন্য চিন্তা করারও দরকার নেই। হেল্পের প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। সার্থক নিচু গলায় বলল, একটু আগে হেল্প না করলে তো এতক্ষণে কি হতো? প্রত্যাশা হালকা তাচ্ছিল্য হেসে বলল, সেটাই বোধ হয় ভালো হতো। হোয়াট? নাথিং। আর বাড়তি কথা না বলে হাঁটতে শুরু করে প্রত্যাশা। সার্থক তাকিয়ে থাকে পিছন দিকে সরে যাওয়া ছায়ার দিকে। এমন সময় একটা খালি রিকশা চোখে পড়ে। রিকশাওয়ালাকে ডাকে, তারপর প্রত্যাশাকে। প্রত্যাশা, ওয়েট। প্রত্যাশা বিবর্ণ, বিরস মুখে থামে। সার্থক এগিয়ে এসে বলে, আমার গাড়িতে যেতে হবে না। এই রিকশাটাই নাও। অন মাই রিকোয়েস্ট, এবার অন্তত না বলো না, প্লিজ। প্রত্যাশা একপল চুপচাপ তাকিয়ে পরপর রিকশায় চেপে বসল। রিকশা গতি নেয়, সার্থক চেয়ে রয়। যতদূর দেখা গেল সার্থক চেয়ে থাকল। প্রত্যাশাকে আজ একটু অন্যরকম লাগলো। এই নিয়ে ভাবতে লাগলো সার্থক। আন্ডারস্কোর। পড়ার টেবিলে বই সামনে নিয়ে বসে আছে প্রত্যাশা। দৃষ্টিজোড়া বইয়ের পাতায় থাকলেও মন মস্তিষ্ক উদাস। ভেবেছিল প্রথমে মাকে জানাবে, কিন্তু বাড়িতে ফিরে কিছু বলার আগেই যা শুনল, তাতে আর জানাতে ইচ্ছে করল না। মা আপুর সাথে ফোন কলে ব্যস্ত। শুনল, মাহবুব সাহেব নাকি অসুস্থ। বছর আগে হার্টে রিং পরানো হয়। তারপর বয়স বাড়ার সাথে সাথে কিছু রোগ জেঁকে ধরেছে, হাই প্রেশার, ডায়াবেটিস। হঠাৎ বিকেলে হালকা বুকে ব্যথার সাথে প্রেশার বাড়ায় ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে যায়। ও বাড়ির সবাই আন্তরিক। তারপর এই লোকটার ব্যবহার, আদর প্রত্যাশার প্রতি খুব বেশিই ছিল। উনি অসুস্থ। এখন এসব খবর শুনলে আরও অসুস্থ হতে পারেন ভেবে প্রত্যাশা আর কাউকে জানালো না। ডট ডট বাবার টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখিয়ে ফিরতে ফিরতে নির্বের রাত 9:30 বেজে যায়।
শাওয়ার নিয়ে কাবার্ড খুলে টি শার্ট বের করতে গিয়ে হঠাৎ সাদা শার্টটায় নজর পড়ল। সাদা শার্টের কলারে লাল লিপস্টিকের একজোড়া ঠোঁটের ছাপ। সাথে সাথে প্রত্যাশার সেদিনের পাগলামির দৃশ্য মানসপটে ভেসে উঠল নির্বের। অধর কোণে একফালি হাসি ফুটল ওর। আঙুল ছুঁয়ে দিল রঙিন জায়গাটায়। এই বিয়ের পর দুবার এসেছে, প্রতিবারই এটা সেটা ফেলে যায়। ড্রেসিং টেবিলের সামনে হেয়ার ব্যান্ড, ক্লিপ আরও ছোট ছোট সাজগোজের জিনিস। নীরব সেগুলো সযত্নে গুছিয়ে রেখেছে। পরপর গায়ে টি শার্ট জড়িয়ে পরিপাটি হয়ে কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করল নীরব। বইয়ের উপর মাথা রেখে চোখ বুজে আছে প্রত্যাশা। চোখের পাশে শুকনো দাগ, নিঃশব্দে, নীরবে কান্নার সাক্ষী। নিস্তব্ধ কক্ষে ভাইব্রেট থাকা ফোনটা বুমবুম শব্দ তুলে কাঁপছে। প্রত্যাশা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। প্রথমবার কলকে তে দ্বিতীয়বার ফের বাজতে লাগলো। প্রত্যাশার ফোন তুললে রুচিতে বাঁধল। ও জানে ওই মানুষটার সাথে ওর আর স্বাভাবিক কথা কখনোই হবে না। আঙ্কেল সুস্থ হলেই ও সবাইকে সবটা জানাবে। তারপর এই সম্পর্কটা থেকে মুক্তি চাইবে। তৃতীয়বার কলের পর প্রত্যাশা ফোনের পাওয়ার অফ করে ফোনটা শব্দ করে নামিয়ে রাখল। ওই লোকের দেওয়া সবকিছু যেদিন মুখের উপর এভাবে ছুঁড়ে ফেলবে সেদিন ওর একটু হলেও শান্তি মিলবে। যে স্পর্শগুলো স্বর্গীয় সুখানুভূতি দিয়েছিল, এখন সেটা ওর গা ঘিনঘিনের কারণ মনে হচ্ছে। মনে পড়লেই সমস্ত শরীর সে নীল হয়ে যাওয়ার মতো বিষিয়ে উঠছে। ফোন বন্ধ শুনে নির্বের মেজাজটাই তেতো হলো। ভাবল প্রত্যাশা যে কেয়ারলেস, নিশ্চয় চার্জ নেই, তাই একাই ফোন অফ হয়ে গিয়েছে। পরের দিন লাঞ্চ শেষে অফিসে ফিরে নিজের কক্ষে বসে একগুচ্ছ ফাইলে চোখ বুলাচ্ছিল নীরব। হালকা বিরক্ত চোখে হাতঘড়ির দিকে তাকালো, 3:07। ফাইলটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখল। তারপর প্রত্যাশার নম্বরে কল দিতেই সুইচ অফ আছে শুনে ভ্রু কুঁচকে গেল নির্বের। আজ প্রায় 2 দিন হতে চলল প্রত্যাশার সাথে কথা হয় না। অস্থিরতা, একরকম শূন্যতা মনকে আঁকড়ে ধরেছে। কিছুতেই স্বস্তি পাচ্ছিল না ও। একরকম নিরুপায় হয়েই ফোন করল অধরাকে। সালাম দিয়ে ভদ্রভাবে সৌজন্যতা মেইনটেইন করে। তারপর লজ্জা ইতস্তত বোধকে একপাশে ঠেসে রেখে বলল, আন্টি, প্রত্যাশার ফোন বন্ধ দেখাচ্ছে। ও কি বাসাতে আছে? অধরা কিঞ্চিত অবাক সুরে বলেন। ফোন বন্ধ? একটু থেমে বললেন, হ্যাঁ বাবা, ও তো রুমেই আছে। আমি ডেকে দিচ্ছি, 1 মিনিট। ঘরটা আধো অন্ধকার, পর্দা টানা। বাইরে দুপুর হলেও ঘরের ভেতরটা যেন বিষণ্ণ অন্ধকারে ঢাকা। অধরা ডেকে উঠলেন, প্রত্যাশা, তোর ফোন বন্ধ কেন? নীরব ফোন করেছে। প্রত্যাশা বালিশে মুখ গুজেছিল। ঝিম ধরা গলায় বলল, চার্জ শেষ হয়ে গেছে বোধহয়। নীরব লাইনেই আছে। এই নাও, কথা বলো। অধরা ফোনটা প্রত্যাশার হাতে দিয়ে প্রস্থান করে। মায়ের সামনে কিছু বলতে না পেরে অনিচ্ছা নিয়ে ফোনটা কানে তুলল প্রত্যাশা। ওপাশ থেকে শান্ত কণ্ঠে ডাকেল, প্রত্যাশা। ডাক্তার ভেতরে কি ছিল জানে না প্রত্যাশা, কিন্তু বুকের ভেতরটা হঠাৎ করে হাহাকার করে উঠল। প্রত্যাশা নিরুত্তর রইল। শুধু নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। নীরব আবার জিজ্ঞেস করল, প্রত্যাশা, তুমি শুনতে পাচ্ছ? নিস্তেজ উত্তর দিল, কি হয়েছে তোমার? ফোন দাও না। আমি দিলে ধরো না। আর এখন তো কথাও বলছো না। তুমি আজকাল বড্ড লাচ্ছ আমায়। প্রত্যাশা চোখ বন্ধ করে ফেলল। রাগ, ক্ষোভ আর ঘৃ না ওকে ভেতর থেকে জর্জরিত করে দিচ্ছে। একটা মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে? সেদিন রাতে নির্বের বলা সব কথাই মিথ্যে ছিল? সবই অভিনয়? প্রত্যাশা তাচ্ছিল্য হেসে তোত্তারা সুরে বলল, সমস্যা নেই। আপনার তো কথা বলার লোকের অভাব নেই, তাই না? নীরব কপাল কুঁচকে বলল, মানে? প্রত্যাশা হঠাৎ আচমকা জিজ্ঞেস করল। নীরব আপনার লাইফে ভালোবাসি কথাটা সর্বপ্রথম কাকে বলেছেন? মেয়েটা ইমম্যাচিউর, তাই ওর এহেন প্রশ্নে অবাক না হয়ে নীরব হাসল। নিঃশব্দে হেসে বলল, আমার বউকে? আমাকে নয়, রাইট? ও প্রত্যাশা হেয়ালিপূর্ণ কথা বন্ধ করো। তুমি ছাড়া আমার আর কটা বউ আছে শুনি? সেটার সঠিক হিসাব আপনি জানেন। আমি জানি না। ভবিষ্যতে সংখ্যা বাড়লেও অবাক হব না। তুমি নিশ্চয়ই কিছু একটা নিয়ে অভিমান করেছ। প্লিজ স্পষ্ট করে বলো। না বললে আমি বুঝব কি করে? প্রত্যাশা নিরুত্তাপ থাকল। নীরব ভাবল বন্ধুরা বলে, মেয়েরা বিয়ের প্রথম বরের সাথে একান্তে থাকতে চায়, বরের সাথে সময় কাটাতে চায়। সত্যিই তো ব্যস্ততা, কাজ, ঝামেলা সব মিলিয়ে প্রত্যাশাকে একদমই সময় দেওয়া হয়নি। নীরব হালকা কেশে বলল, প্রত্যাশা সন্ধ্যায় রেডি হয়ে থেকো। আমরা লং ড্রাইভে যাব। তারপর ক্যান্ডেল লাইট ডিনারে। আমি তোমার বাসায় ফোন করে বলে রাখব। ঠিক সন্ধে 7টার আগেই রেডি হয়ে থেকো। বাই। রাগে আর অদ্ভুত এক হতাশায় প্রত্যাশার শরীর কাঁপছিল। একদম নিঃশব্দে ফোনটা নামিয়ে রাখে ও। নিহারিকা কিচেন থেকে পায়েসের বাটি এনে টেবিলে নামিয়ে রাখতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। পরি ছুটিতে, শর্মিলা আনিশাকে নিয়ে পার্কে, মাহবুব সাহেব হাঁটতে গেছেন, ছেলেরা বাইরে, বাড়িতে শুধু তিনি আর নীলা।
শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে দরজা খুলতেই চোখ কপালে উঠল। একরাশ বিস্ময় নিয়ে বলে উঠলেন, তুমি? উত্তর আসার আগেই আরেক দফা চমকালেন। প্রত্যাশার পাশে গোলাপি রঙের ফ্রক পরে একটা আদুরে পুতুলের মতো দেখতে বাচ্চা মেয়েকে দেখে নিহারিকা ইশারা করে বললেন, বাচ্চা মেয়েটাকে কে? আর তুমি এই সময় হঠাৎ? বাচ্চা মেয়েটা আপনার ছেলের খুব পরিচিত। নির্বীর পরিচিত? জি। প্রত্যাশার হেয়ালিপূর্ণ কথা শুনে নিহারিকার বদনে বিরক্তির ছায়া গাঢ় হয়। বলা নেই কওয়া নেই। প্রত্যাশার হঠাৎ আগমনে মনেমনে অসন্তুষ্ট হন নিহারিকা। কিছু বলতে গিয়েও চুপ রইলেন। শেষে শোনা যাবে, নীরবই এনেছে। প্রত্যাশার ছোঁয়া নির্বীর মধ্যেও লেগেছে। নীরবও আজকাল কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়েছে। ইচ্ছে গোল গোল চোখ করে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছে। নিহারিকা বাচ্চা মেয়েটার রাজ্যের মায়ামাখা মুখটায় চেয়ে থাকলেন। ইচ্ছে প্রশ্ন করল, তুমি বললে পাপার কাছে আনবে। কই পাপা? একটু অপেক্ষা করো, চলে আসবে এক্ষুনি। নিহারিকা জিজ্ঞেস করলেন, নির্বের কোনো বন্ধুর মেয়ে? নীরব তোমাদের নামিয়ে দিয়ে গেছে? কোথায় ও এখন? চলে আসবে এক্ষুনি। এতক্ষণে রাস্তায় আছে হয়তো। আপনার ছেলে আসলেই মেয়েটার আসল পরিচয় জানতে পারবেন। উত্তর শুনে মেজাজ চটল নিহারিকার। ইচ্ছে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, পানি, পানি খাবো। নিহারিকা পানির গ্লাস এনে ধরে খাইয়ে দিলেন। মেয়েটার জোড়া ভ্রু, সরু নাক, চোখ দুটো কেমন চেনা চেনা মনে হচ্ছে। আর অদৃশ্য একটা আত্মার টান কাজ করছে নিহারিকার মধ্যে। আদুরে স্বরে বললেন, পায়েস খাও, আনবো, খাবে তুমি? ইচ্ছে ঘাড় কাত করে বলল, হুম। বাটিতে পায়েস এনে চামচে তুলে খাইয়ে দিতে থাকে। এর মধ্যে নীলা এসে প্রত্যাশাকে দেখে থমকায়। জিজ্ঞেস করেও প্রত্যাশা নিরুত্তাপ থাকে। হাঁটুতে কনুই ঠেকিয়ে দুই হাতের তালুতে মুখ ঢেকে আছে ও। শাশুড়িকে আদর করে বাচ্চাটাকে খাইয়ে দিতে দেখে নীলা ঠোঁট উল্টে ভাবল, এটা আবার কে? প্রত্যাশা কই থেকে আমদানি করল? ও যেমন উড়ে এসে জুড়ে বসেছে, এটাও তেমন হবে না তো। প্রত্যাশাকে ঝিম্মে রে বিমর্ষ হয়ে বসে থাকতে দেখে নিহারিকা পানসে মুখে বললেন, শরীর খারাপ লাগছে কি তোমার? খারাপ লাগলে রুমে গিয়ে বিশ্রাম নাও। মিহি স্বরে জবাব দেয়, ঠিক আছি আমি। ইচ্ছের মুখ পানি দিয়ে ধুয়ে তারপর নিজের আঁচল দিয়ে যত্ন করে মুছে দিলেন নিহারিকা। ইচ্ছে থেকে থেকে দু একটা কথা বলছে, এটা ওটা দেখিয়ে জিজ্ঞেস করছে। নীলা প্রত্যাশার হাবভাব কিছুই ঠাউর করতে পারছে না। প্রত্যাশা এত চুপচাপ? ও তো এত চুপচাপ থাকার মেয়ে নয়। তখন নির্বের সাথে কথা বলার পর প্রত্যাশা সিদ্ধান্ত নেয়। ও আর টাইম ওয়েস্ট করবে না। আর নির্বের সাথে ঘুরতে যাওয়ার প্রশ্নই আসে না। যদি মুখে বলি, কেউ বিশ্বাস করবে না। নীলার মতো সবাই বলবে, প্রত্যাশাই রং। নীরব লয়াল, এরকম কিছু হতেই পারে না। তারপর প্রীতিকেও জানাতে হবে। দুই নৌকায় পা দিয়ে চলার দিন শেষ করতে হবে। তাই প্রত্যাশা প্রাইভেটে যাওয়ার নাম করে ইচ্ছেদের বাসায় যায়। ইচ্ছে গার্ডেনে মনার সাথে খেলছিল। প্রত্যাশা ইচ্ছেকে ভুজুং বুঝিয়ে নিজের সাথে আনে। মনা দিবে না, ম্যাডাম, স্যার রক্ষে রাখবে না। প্রত্যাশা নিজের ফোনে নির্বের ছবি দেখিয়ে বলে, উনি নিতে বলেছে। আরও হেনতেন বুঝো দিয়ে ইচ্ছেকে নিয়ে আসে। তারপর সেকেন্ড কাজ ছিল নীরবকে মেসেজ দেওয়া দাঁড়ি। প্রত্যাশার বিশ্বাস নীরব সন্ধ্যার আগেই আসবে। ইচ্ছে বারবার জিজ্ঞেস করছে, আই, পাপা কই? আমি বাসায় যাব। মাম্মা ক বে। একটু অপেক্ষা করো সোনা, তোমার পাপা আসবে, মাম্মাও আসবে। ইচ্ছের মা আসবে। মেয়েকে খুঁজতে নিশ্চয় আসবে। মনার কাছে এসপি নির্বের ঠিকানা দিয়ে আসছে প্রত্যাশা। আজ সবাইকে মুখোমুখি হতে হবে। ইচ্ছে, প্রীতি, এদের সামনে নীরবকে সত্যিটা বলতে হবে। প্রত্যাশার কথা তখন আর কেউ হেসে উড়িয়ে দিতে পারবে না। যেমন বিয়ের দিন ছবিটার কথা বলেও কোনো লাভ হয়নি। আজ ছবি নয়, জলজ্যান্ত প্রমাণ সামনে থাকবে। কিছুক্ষণ পর বেল বাজতেই নীলা দরজা খুলে দেয়। নীরব সৌজন্যমূলক কথা বলে ভেতরে আসতে থাকে। ইচ্ছে নিহারিকার সাথে গল্প করছে। নিহারিকা কথার ফাঁকে প্রত্যাশাকে পর্যবেক্ষণ করছে। নীরব এগিয়ে আসতেই ইচ্ছে লাফিয়ে উচ্ছ্বসিত স্বরে বলল, ওই তো পাপা এসেছে। এক গাল হেসে ইচ্ছে এলোমেলো পা ফেলে দৌড়ে গেল। নীরব অবাক। ইচ্ছে দুই হাতে নির্বের কোমর জড়িয়ে ধরল। মাথাটা উঁচিয়ে বলল, পাপা। নীরব ঝুঁকে দুই হাতে ইচ্ছের গাল আজলে ধরল। অপ্রস্তুত কণ্ঠে বলল, ইচ্ছে, তুমি এখানে। বলতে বলতে দৃষ্টি গেল সোফায় বসা প্রত্যাশার দিকে। দুই হাতে কপাল চেপে ধরে আছে। ইচ্ছের এরূপ সম্বোধনে নিহারিকা, নীলা জনেই তা অজ্জব বনে যায়। নীলা বিড়বিড় করে আওড়ায়, লে বাবা, আমার পরে বিয়ে হয়ে নীরব প্রত্যাশা এত বড় বাচ্চা পেল কই থেকে? পরপর জিভ মোড়ে ফের বিড়বিড় করে বলল, ধুরু, আমিও নাকি জাতাবো, কার মতো ভাবছি। বাই দা ওই বাচ্চা মেয়েটা নীরবকে পাপা ডাকছে কেন? হুয়াই? কয়েক জোড়া প্রশ্নাত্মক দৃষ্টি স্থির নির্বের দিকে। প্রত্যাশা ঠোঁট কামড়ে ধরে আছে। বুক ভেঙে যাচ্ছে ওর বোবা কান্নায়। চোখের সামনে ইচ্ছের ওভাবে নীরবকে সম্বোধন করতে দেখা, যেন শিরায় শিরায় স ছড়িয়ে দিচ্ছে।
রাগ ক্ষোভ ঘৃ নার পারদ সীমাহীন বাড়ছে। মুক্ত দানার মতো অশ্রুবিন্দু অঝরে গাল গড়িয়ে পড়তে লাগল। হাতের উল্টোপাশে সিক্ত গাল মুছে তোরাক উঠে দাঁড়ালো ও। সহসাই ভেজা গলায় উঁচু স্বরে প্রশ্ন রল। আপনাকে তো সবাই বিশ্বাস করে, একজন আদর্শবান মানুষ বলে জানে। আমিও তাদের ব্যতিক্রম ছিলাম না। আপনার প্রতি অগাধ বিশ্বাস ছিল, সম্মান করতাম। তাহলে এমনটা কেন করলেন? বলুন, প্লিজ বলুন আমাকে। এত বড় একটা সত্য লুকিয়ে রেখে কেন বিয়ে করলেন আমাকে? দুপুরে ফোনে প্রত্যাশার কথা, এখনকার কথা, তারপর ইচ্ছে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নির্বের বুঝতে বাকি রইল না। বলল শান্ত কণ্ঠে, তোমার উচিত ছিল এ ব্যাপারে আমার সাথে আগে কথা বলা। তাহলে অন্তত এরকম সিন ক্রিয়েট হয় না আন্ডারস্কোর। প্রত্যাশা কথা কেড়ে নিল। কণ্ঠ কাপল তবুও চেঁচিয়ে উঠল, আপনার মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করছি? আপনার মতো একটা চিটারের সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল না। তবে সবাইকে জানানো জরুরি, তাই অনিচ্ছা সত্ত্বেও আপনার মুখোমুখি হতে হলো। নিহারিকা, নীলা কিছুই ঠাউর করতে পারছে না। তবে প্রত্যাশার এভাবে কথা বলায় নিহারিকার বদনে রাগ ক্ষোভ ছড়িয়ে পড়ল। মেয়েটাকে আদব তকমা দিতে মন চাইছে। প্রত্যাশা গলায় আটকানো কান্না গিলে এক নাগারে বলতে থাকে, বলতে বাধ্য হচ্ছি, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন। এক সেকেন্ড থেমে গলার চেইনটা শক্ত করে ধরে বলল, নিশ্চয় এটা আমার জন্য ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে আমি দেখে ফেলায় আপনি নাটক করে আমার গলায় দিলেন। যখন থেকে আপনার আর প্রীতির ছবি দেখেছি, তখন থেকে এটাকে আমার ফাঁসের দড়ি মনে হচ্ছে। দম আটকে আসছে। আপনার প্রতি তীব্র ঘৃ না হচ্ছে এসপি সাহেব দাঁড়ি। একটানে চেইনটা গলা থেকে খুলে ফেলে প্রত্যাশা। বল প্রয়োগ করাই ছিঁড়ে যায়। পরপর শেষের কথাটা বলতে বলতে রে ফেলে। নির্বের ঠিক পায়ের সামনে ফ্লোরে পড়ে। নির্বের কপালের রগ টনটন করে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে ক দিয়ে বলল, থামবে তুমি? আমাকে বলতে দাও। আমার কথা আগে ফিনিশ করতে দাও। তারপর যত খুশি চাইল্ডিশ বিহেভিয়ার করবে। নীলার চোখ ছানাবড়া, এক হাতে চোখ ডলল, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। নিহারিকা বিরক্তির শ্বাস ফেললেন। কে ইচ্ছে কেঁপে উঠল। কেঁপে উঠল প্রত্যাশা নিজেও। ইচ্ছের দিকে তাকিয়ে নীরব নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। প্রত্যাশা ফুপাতে ফুপাতে বলল, আপনি কিয়ে আমাকে থামাতে চাইছেন? এর মধ্যে মাহবুব সাহেব উপস্থিত হন। নিহারিকা অতিষ্ঠ চাহনিতে প্রত্যাশার দিকে চেয়ে বললেন, আরে তুমি থামতো। আর নীরব কাহিনী কি বল? কি সমস্যা হয়েছে তোদের? প্রত্যাশা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই বাচ্চাটাকে? ইচ্ছে নিবিড় আর প্রীতির মেয়ে। নিহারিকা যেন একটা বর্ষর ধাক্কা খেলেন। বিস্ময় তাকালেন ইচ্ছের দিকে। ছোট্ট মেয়েটি ভয় কুকড়ে গেছে, চেঁচামেচিতে আরো বেশি অস্থির। এক হাতে নির্বের শার্ট আঁকড়ে ধরেছে। আর অন্য হাতটি শক্ত করে চেপে আছে নির্বের হাতের মুঠোর ভেতর। নিহারিকা চোখমুখ শক্ত করে শুধালেন, নীরব তুই ওদের সাথে যোগাযোগ রাখতিস? নীরব নির্বিকারভাবে ছোট করে জবাব দিল, হ্যাঁ। প্রত্যাশা গোলগোল চোখ করে তাকিয়ে প্রশ্ন করল, নিবিড় কে? মাহবুব সাহেব মুখ খুললেন, আমার ছেলে। নিবিড় আর নীরব যমজ। প্রত্যাশা যেন জোরসে ঝটকা খেল। ভীতু চোখে নির্বের দিকে তাকালো। নির্বের ফর্সা মুখে অমাবস্যা নেমে আছে। প্রত্যাশা আলগোছে দৃষ্টি সরিয়ে নিল। জোরতা নিয়ে নিচু স্বরে বলল, উনি কোথায়? আর উনার কথা জানিই বা না কেন? কখনো বলা হয়নি। নিহারিকা থমথমে মুখে বললেন, বড়লোক শাশুড়ি আর বউয়ের আঁচলের তলায় থাকে। সেখানে থেকে উচ্ছন্নে গিয়েছে আন্ডারস্কোর। নীরব জোরালো শ্বাস ফেলল। নিহারিকাকে থামিয়ে দেয়, মা প্লিজ থামবে। নিহারিকা ক্ষোভ প্রকাশ করতে থাকেন, কেন ভুল কিছু বলেছি আমি? কবেই তো ওর টাকাওয়ালা শাশুড়ির কাছে বিক্রি হয়ে গিয়েছে। দেখলি না, তোদের বাবার অসুস্থতার সময় একটিবারও দেখতে আসলো না। নিভান ব্লাড লাগবে বলে ফোন দিল। বউকে দিয়ে ফোন ধরালো। বউ বলল, ওরা ট্যুরে গেছে, আসা সম্ভব নয়। পরের অসুস্থতার কথা শুনে দেখতে আসে। কিন্তু ও ফিরেও এদিকে মুখ করল না দাঁড়ি। কথার মাঝে প্রত্যাশা প্রশ্ন করে উঠল, ইচ্ছে আপনাকে পাপা ডাকে কেন? নির্বের মসৃণ কপালে খাজ পড়ল। মেয়েটা এখনো সেই এক জায়গায় আটকে আছে। নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলল, না মানে ও বলেছিল, নূপুর পাপা দিয়েছে। তারপর এখনো আপনাকে ডাকলো, আপনি কিছুই বললেন না। পুরো পরিস্থিতি স্বাভাবিক করার আগে বউকে সামলাতে হবে। না হলে রণক্ষেত্রও হতে পারে। নীরব দীর্ঘশ্বাস ফেলে শর্টকাটে বলল, নিবিড় অসুস্থ, হসপিটালে আছে। নিবিড়ের অনুপস্থিতিতে ইচ্ছে মানসিক রোগে ভোগে। আমি যখন ফার্স্ট ওদের সাথে দেখা করতে যাই, ইচ্ছে আমাকে ওর পাপা ভেবেছিল। শুধরে দিলে ও অবুঝ থাকে। আন্ডারস্কোর। পরপর সাইকিয়াট্রিস্টের বলা কথাগুলোও বলে নীরব। প্রত্যাশা অল্প কথায় ভুল বোঝার কথাটা বলে। মাহবুব সাহেব নরম স্বরে বললেন, প্রত্যাশা মা তোমার উচিত ছিল প্রথমেই নির্বের সাথে কথা বলা। তোমার সন্দেহ হওয়া ভুল নয়।
তবে বলবো, নির্বের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে এতটুকুও ভুল বোঝাবুঝি হয় না। যাক, তবুও অল্পের উপর দিয়ে আন্ডারস্কোর। নিহারিকা বেগম গম্ভীর মুখে বললেন, ও যা করেছে ঠিকই করেছে। সবারই জানা উচিত ছিল। আর এসব সন্দেহ যে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্ট দেয় তা আমি জানি। শেষের কথাগুলো মনেমনে বললেন। তারপর নির্বের দিকে অসন্তুষ্ট চাহনিতে চেয়ে বললেন, এই বাড়িতে আমার কথার বিরুদ্ধে প্রথমে নিবিড় গিয়েছে। তারপর তুইও দেখিয়ে দিলি, আগা নৌকা যেদিকে যায় পিছের নৌকাও সেদিকেই যায়। আমি কি পৈপি করে বলেছিলাম না, ওই ফ্যামিলি থেকে দূরে থাকতে? আমার কথার অবাধ্য হয়ে তুই ওদের সাথে ঠিক যোগাযোগ রেখেছিস। নীরব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, মা আমি আজও বুঝি না, তোমার অ্যাকচুয়ালি প্রীতিকে নিয়ে সমস্যাটা কি ছিল? শুরুতেই তুমি যদি ওদের বিয়েটা মেনে নিতে, তাহলে আজ এমন দিন আসতো না। ওই মেয়েকে বিয়ে করতে বারণ করেছিলাম। শোনেনি আমার নিষেধ, বারণ। সেদিন যদি বারণ শুনতো, তাহলে আমার সন্তান আজ আমার কাছেই থাকতো। আমার জোড়া সন্তান, আলাদা হতো না। নীরব কিছু বলবে, তার আগেই মাহবুব সাহেব ইশারায় নীরবকে থামতে বললেন। ইচ্ছে এত কথাবার্তার মাঝে চুপসে ছিল। প্রত্যাশা সন্তপর্ণে ইচ্ছের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিল। নীরব আর চোখে দেখল, প্রত্যাশা ভেতরে ভেতরে আছে। নির্বের দিকে তাকানো সাহসে কুলাচ্ছে না। নীলাশা ভাবছে, ইয়া আল্লাহ, শ্বশুর শাশুড়ি তাদের আরেক পুত্রকে ত্যাজ করে রেখেছেন। এত কাহিনী, আমিও তো কিছু জানি না। আর বিয়েই হয়েছে সবে 5 মাস। তার মধ্যে আগে তো পড়াশোনার অজুহাতে ও বাড়িই বেশি থেকেছি। এত কথাবার্তার মাঝে এতক্ষণে নির্বের খেয়াল হলো। আর খেয়াল হলো বলেই ফোনটা পকেট থেকে বের করতে করতে প্রত্যাশার দিকে তাকালো। জিজ্ঞেস করল থমথমে স্বরে, নিশ্চয় ইচ্ছেকে না জানিয়ে এনেছ? ওর মাম্মা বা বাসার লোকজন জানে তুমি ইচ্ছেকে এনেছ? প্রত্যাশা ফাঁকা ঢোক গিলল, জিভের ডগা দিয়ে নিম্নষ্ঠ ভিজিয়ে মাথাটা দিকে না বোধক নাড়ল। বলল মিহি স্বরে, না, ওকে দেখভাল করা মেয়েটা জানে শুধু। নীরব ফোঁস করে নিঃশ্বাস ফেলে প্রীতির নম্বরে কল দিল। রিসিভ হতেই ওপাশ থেকে জবাব এলো, বলো, ইচ্ছে আমার কাছে আছে। আমি ঘণ্টাখানেকের মধ্যেই ওকে দিয়ে আসব। তার আর দরকার পড়বে না। আমি রাস্তায় আছি, 2 মিনিটের মধ্যেই আসছি। নীরব আর দ্বিরুক্তি করল না। খট করে কলকা ল। প্রত্যাশার গা ঘেঁষে ইচ্ছে। প্রত্যাশা হাঁসফাঁস করতে থাকল। নির্বের দৃষ্টি স্বাভাবিক ঠেকেছে না। ঝ রে র আগে পরিবেশ যেমন থমথমে থাকে, ঠিক তেমন নির্বের মুখাবয়ব। প্রত্যাশা দোয়া দরুদ পড়ছে, যেন নীরব বেশি রাখঢাক না করে। একা পেলে কি করবে আল্লাহ মালুম। এই ভেবে প্রত্যাশার হাত পা জমে আসছে। এর মধ্যে শর্মিলা আর আনিশা বাসায় এসে সবটা শোনে। খুঁটিয়ে খুঁটিয়ে ইচ্ছেকে দেখতে থাকে। গাল ছুঁয়ে আদরও করেন। মাহবুব সাহেব এগিয়ে এলেন ইচ্ছের কাছে। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে ডাকলেন, আমার ছোট আপু, কেমন আছো তুমি? নিহারিকা ডাইনিংয়ে গেলেন। এদিকে আগ্রহ নেই তাই দেখাতে গুছানো টেবিল ফের গুছাতে থাকলেন। আর চোখে চাইলেন এদিকে। নীরব এক হাত পকেটে গুজে অন্য হাত কপালে স্লাইড করে অপেক্ষায় আছে। প্রীতিকে নিয়ে মা যেন আবার সিক্রিয়েট না করে বসে। এই নিয়ে চিন্তায় আছে। প্রত্যাশার কোমর জড়িয়েছিল ইচ্ছে। মাথায় আদুরে স্পর্শ পেয়ে গোল্লা গোল্লা চোখ করে তাকায়। প্রশ্ন করল, তুমি? মাহবুব সাহেব একগাল হেসে বললেন, আমি তোমার দাদু ভাই। তুমি বুঝি পাপার পাপা? মাহবুব সাহেবের চোখ ভিজে ওঠে। মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ। সদর দরজাটা হালকা টানা ছিল। সার্থক এক হাতে ধাক্কা দিয়ে ইশারা করতেই প্রীতি ভেতরে পা রাখল। পা দিতেই সোজাসুজি ড্রয়িং রুমে ইচ্ছেকে দেখতে পেল। উচ্চ স্বরে ডাকল, ইচ্ছে ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে মুখে হাসি ফুটল। মাম্মা। ইচ্ছে দৌড়ে গেল। প্রীতির সামনে দাঁড়িয়ে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে ফের ডাকল, মাম্মা। উপস্থিত সবার নজর এদিকে পড়ল। ইচ্ছেকে দেখভাল করা মনা প্রত্যাশার দিকে তর্জনী তাক করে বলল, ম্যাডাম, স্যার ওই মেয়ে জোর করে ইচ্ছে সোনামণি রে নিয়ে আইছে। আমি মানা করছি, শোনেনি। আমাকে পুলিশের ভয়ে ডর দেখায়ছে। পুলিশের 14 শিকে ভরার কথাও বলেছে। হ্যাঁ, বিশ্বাস না হলে জিগান উনারে। প্রত্যাশা জোরসর হয়ে দাঁড়াল, দৃষ্টি নুইয়ে ফেলল। শেষের কথা শুনে নির্বের মেজাজ চটল। বউ ভবিষ্যতে আর কত কি করে আল্লাহ জানে। কাতি করতে গিয়েও উল্টো পুলিশের দেখিয়ে করে আনতে পারে। এই মেয়েকে নিয়ে তা অসম্ভব নয়। প্রীতি এগিয়ে আসলো। তীক্ষ্ণ নার্ভ সম্পন্ন প্রীতি চিনে ফেলে প্রত্যাশাকে। ছবির এই সেই মেয়ে। প্রীতি এগিয়ে গেল, রাগী স্বরে বলল, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে এভাবে আনার? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। ভাগ্যিস নির্বের বউ বলে এবারের মতো বেঁচে গেলে। নইলে আমার অজান্তে আমার মেয়েকে চুরি করে আনার অপরাধে তোমার নামে থানায় ডায়েরি করতে 2 সেকেন্ড সময় নিতাম না। প্রীতি তেরে প্রত্যাশার কাছাকাছি যেতে নেয়। পিছন থেকে ওর হাতে টান পড়ল। সার্থক ওর হাত টেনে ধরেছে। চোখ দিয়ে ইশারা করল,
ফিসফিসিয়ে বলল। প্রীতি কুল কুল, হাইপার হোস না। প্রীতির মেজাজ চটল। অন্যর বউয়ের প্রতি ভাইয়ের আলগা দরদ দেখে পিত্তি জ্বলে উঠে ওর। নিহারিকা এগিয়ে আসতে আসতে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বাড়ির ছোট বউকে মামলা দেওয়ার হুমকি দাও। ভ অ দেখাচ্ছ? প্রীতি দুই হাত বুকে ভাঁজ করল। না ভ অ নয়, সতর্ক করছি। নীরব বলল, প্রত্যাশা বলছিল ও মনার কাছে অ্যাড্রেস দিয়ে এসেছে। তুমি এত হাইপার না হই, ইচ্ছেকে নিয়ে টেনশন না করে আমাকে একবার কল দিলেই শিওর হওয়া যেত। শুধুই বাড়তি টেনশন নিয়ে বিপি বাড়াতে হতো না। যাক শাশুড়ি, বড়োর পক্ষে কথা বলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রত্যাশা। তবুও নিজের ভুলের জন্য প্রত্যাশা বলল, সরি, আমার এভাবে ইচ্ছেকে আনা ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। নীলা খুঁটিয়ে খুঁটিয়ে প্রীতিকে দেখছে। গায়ে কলাপাতা রঙের 3 পিস, ওড়নাটা কাঁধের একপাশ দিয়ে সামনে রাখা। চুলগুলো কাঁধের থেকে একটু নিচে। হালকা সোনালি রং করা। নীলার মুখ ভার হয়ে এল, ভেবেছিলাম এই বাড়ির একমাত্র সুন্দরী বউ আমিই। প্রত্যাশার থেকে পড়াশোনায় ভালো, গায়ের রং উজ্জ্বল। এখন তো দেখছি এ ওভার স্মার্ট আর একদম বলিউডের নায়িকার মতো দেখতে। ধুর, ভাল্লাগে না। শর্মিলা কোমল স্বরে বলল, বসো তোমরা। প্রীতি উত্তরে রুক্ষ স্বরে বলল, এখানে বসতে আসিনি, আমার মেয়েকে নিতে এসেছি। নিহারিকা কণ্ঠনালীতে আসা শব্দগুলো গিলে নিলেন। ইচ্ছের হাত ধরে প্রীতি বলল, ইচ্ছে চলো। ইচ্ছে হাত ছাড়িয়ে বলল, মাম্মা দাঁড়াও, সবাইকে বাই বলি। মাহবুব সাহেবের সামনে দাঁড়িয়ে ঘাড় কাত করে বলল, বুড়া দাদু বাই। মাহবুব সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, আবার এসো দিদি ভাই। পরপর নিহারিকার সামনে দাঁড়িয়ে ঝলমলে হেসে বলল, তুমি আমায় খাইয়ে দিয়েছ। তুমি খুব খুব মিষ্টি। এত আদুরে ভঙ্গিতে বলল। নিহারিকার শক্ত মনটাও কেমন কেমন করে উঠল। ছলছল চোখে মায়ামো মুখটায় চেয়ে রইলেন। প্রীতি এগিয়ে ইচ্ছের হাত ধরে টান দিয়ে, চলো, বলে পা চালালো। ইচ্ছে ঘাড় ঘুরিয়ে তাকায়। বলল চেঁচিয়ে, পাপা, আমি থাকব। ইচ্ছের অপর হাতটা সার্থক ধরল। জনের মাঝে ইচ্ছে। ও মাথাটা এদিকে করে একভাবে চেয়ে রইল। নিহারিকা তিতিবিরক্ত কণ্ঠে বললেন, দেখেছ তোমরা, ওই মেয়েটার হয়ে আমাকে বোঝাও। আজ সরাসরি দেখলে তো, এখানে শ্বশুর শাশুড়ি বড়রা আছে, কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন বোধটুকু করল না। কেমন দাপট নিয়ে আসলো, আবার বেরিয়ে গেল। মাহবুব সাহেব রুমে চলে গেলেন। শর্মিলা একটু আগেই বাইরে থেকে এসেছেন। ফ্রেশ হওয়া জরুরি। বেশি কথা না বলে বলেন, আপা বাদ দাও না, তবে আমাদের নিবিড়ের মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। একদম নিবিড়ের মতোই দেখতে। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। শর্মিলাও নিজের রুমের দিকে পা বাড়াল। ঠিক এমন সময় নীরব সামনাসামনি দাঁড়ালো প্রত্যাশার। সরাসরি ওর চোখের দিকে তাকাতেই প্রত্যাশার হাত পা ভয় বরফের মতো জমে গেল। নীরব টু শব্দটি না করে প্রত্যাশার হাত ধরে এক প্রকার টেনে রুমে আনল। পরপর হাতটা ছেড়ে শব্দ করে দরজা লাগালো। দরজার ধারাম শব্দে প্রত্যাশা কেঁপে উঠল। নীরব নব ঘুরিয়ে দরজা লক করে দেয়। প্রত্যাশা শুকনো ঢোক গিলতে থাকে। নীরব ওর দিকে এগোলো। প্রত্যাশা ভয়ে ভয়ে পা পেছাতেই ওর পিঠ দেয়ালে ঠেকল। প্রত্যাশার বুক ধরফর করছে। ভাবল, ইয়া আল্লাহ, মিস্টার আনপ্রেডিক্টেবলের হাবভাব তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয় এখন রোমাঞ্চ করার জন্য দরজা লোকট করেনি। আর না তো চুমু খেতে কাছে আসছে। এতটুকু ভেবেই আপনা আপনি ওর হাত দুটো হাওয়াই মিঠাই এর মতো তুলতুলে গালে চলে গেল। মনেমনে ভাবে, ইয়া মাবুদ রক্ষে করো। দুই গালে ঠাডিয়ে চর না পড়ে। নীরব ওর চোখে চোখ রেখে দারাজ স্বরে প্রশ্ন করল, দুপুরে আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু হয়েছে কি না, তখন বলনি কেন? প্রত্যাশা উত্তর দিতে পারল না। নীরব ফের বলল, তখন যদি আমাকে বলতে তাহলে এতটা ঝামেলা হয় না। প্রত্যাশা সাহস সঞ্চয় করে বলল, বারোরে, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি আপনার টুইন্স আছে? আমার জায়গায় আমি ঠিক আছি, এই বলে প্রত্যাশা ডান দিকে পা এগিয়ে গেল। দুই হাত বুকে ভাঁজ করে উল্টোদিক ঘুরে দাঁড়ালো। নীরব ওর বাহু ধরে একটানে নিজের দিকে ঘুরিয়ে নিল। এত কিছু ঘটানোর পরেও বলছো তুমি ঠিক আছো? কারণটা আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। এটা একটা সেন্সিটিভ ইস্যু। মেয়েদের কাছে স্বামীর বিষয়টা খুবই স্পর্শকাতর। আর একটা মেয়ের কাছে বিষয়টা কতটা প্যাথেটিক তা কেবল তারাই জানে। পৃথিবীতে সবকিছু ভাগাভাগি করা গেলেও স্বামীর ভাগ মেয়েরা মানতে পারে না। আপনি জানেন ছবিটা দেখার সাথে সাথে আমার মাথায় ধরে গিয়েছিল। নীরব গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, থ্যাঙ্ক গড, রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করনি। থানায় গিয়ে মামলা দিয়ে বসনি সেটাই তো বেশি দেখছি। প্রত্যাশা বিজ্ঞের মতন মুখ করে বলল, পরপর ঠোঁটকা মোড়ে হালকা হেসে আচমকা নির্বের শার্টের কলার চেপে ধরল। মুখটা টেনে নিজের দিকে নামাল। নীরব চমকে গিয়ে কিছুটা হতবাক। নির্বের মুখটা প্রত্যাশার দিকে ঝুঁকে।
প্রত্যাশা এক আঙুল দিয়ে নির্বের গলা ছুঁয়ে হালকা করে টান দেওয়ার মতো করল। চোখে মুখে কপট রাগ মিশিয়ে বলল, ভাগ্য ভালো যে আপনার গলায় ছুরি চালাইনি। ভাগ্য ভালো যে আপনার গলায় ছুরি চালাইনি। নীরব ঠোঁটে প্রশ্রয়মাখা হাসি টেনে বলল, তাই নাকি? প্রত্যাশা কাঁধ ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, ইয়েস মিস্টার। নীরব এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বাহ, ভুল বুঝেও যে তুমি এতটা জেলাস আর ক্ষুব্ধ হবে সেটা আমার কাছে কল্পনাতীত ছিল। কারণ এখন অবধি কোনো কিছুতেই তোমার মধ্যে সিরিয়াসনেস দেখিনি। যাক, একটা ব্যাপারে তবুও তো দেখলাম। আর যাই হোক না কেন তুমি বরের ব্যাপারে সিরিয়াস। প্রত্যাশা একগাল হেসে সায় দিয়ে বলল, অবশ্যই সিরিয়াস। পরমুহূর্তেই প্রত্যাশা নির্বিকার ভাবে বলতে লাগল, আসলে বিয়ের আগে আপনার বুকশেলফের একটা বইয়ের ভাঁজে ছবি পেয়েছিলাম। তারপর সেদিন একে একে সবটা এমনভাবে মিলে গেল, ভুল বোঝাটা অস্বাভাবিক নয়। তাই হয়তো একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। তবে এর জন্য আমি মোটেই ক্ষমাপ্রার্থী নই। শেষ কথাটা বলে দুই হাত এক করে আঙুলের ফাঁকে আঙুল গুজে দুলতে দুলতে দাঁত কেলিয়ে হাসল প্রত্যাশা। নীরব প্রত্যুত্তরে নরম স্বরে বলল, বুকশেলফে নিবিড়ের বইও আছে। ছবিটা নিবিড়ের বইয়ে ছিল। এ ব্যাপারে তুমি রং, তোমার রাগ ক্ষোভ রং, মিসআন্ডারস্ট্যান্ডিং সবটা অযৌক্তিক, আমি সেটা বলছি না। বিষয়টা কখনো এরকম হবে সে ব্যাপারে আমার ধারণা ছিল না। তবে তোমার উচিত ছিল অ্যাট ফার্স্ট আমার সাথে কথা বলা। তোমার সন্দেহ হয়েছে ডিরেক্ট আমাকে বলা। জনে কথা বললে ক্লিয়ার হওয়া যেত। ওই মুহূর্তে আপনার সাথে স্বাভাবিক কথা বলার মুডে আমি ছিলাম না। শুধু রাগ আর রাগ তরতর করে বাড়ছিলই। আর সবসময় চোখের সামনে ওই কাপল পিকটাই ভাসছিল। তাও আবার এক হাতে জড়িয়ে ধরা, গালে গাল ছুঁয়ে থাকা। মাথায় আমার পা গুণ জ্বলছিল। হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে প্রত্যাশা। ওর বলার ভঙ্গি দেখে নীরব মুচকি হাসল। হঠাৎ আলতো গলায় প্রশ্ন করল, ভালোবাসো আমাকে? আকস্মিক প্রশ্নে প্রত্যাশা হতবাক, কিংকর্তব্যবিমূঢ়। মুখটা হা হয়ে যায় ওর। নিমিষেই কথার খেই যেন হারিয়ে ফেলল দাড়ি। নিশ্চুপ রইল। নীরব আরো কাছে এগিয়ে গাঢ় স্বরে ফের শুধাল, বলছো না যে কিছুই? তাহলে বুঝি এখনো আমার প্রতি কোনো ফিলিংস জন্মায়নি তোমার? তারপরও এতটা ক্ষুব্ধ হয়েছিলে? প্রত্যাশা ভ্রুট্রু কুঁচকে ফেলল। গমগমে স্বরে বলল, টিলিংস জন্মেছে কিনা জানি না। তবে শুধু এতটুকু জানি। কথাটা অসম্পূর্ণ রেখে থামল প্রত্যাশা। নীরব ডান ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝালো, কি? প্রত্যাশা ঠোঁটে হাসি টেনে হুট করে হাতে নির্বের গলা জড়িয়ে ধরল। অধিকার বোধ নিয়ে আবেগী স্বরে বলল, আমি আমার বরের একমাত্র আদরের বউ হয়ে থাকতে চাই। তার লাইফের শুরু থেকে শেষ অবধি একমাত্র মেহবুবা আমিই হতে চাই। আমিই থাকতে চাই। এটা আমার স্যাটিসফিকেশন। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বের শার্টের বোতাম খোলা থাকায় বাতাসে শার্টের পা উড়ছে। নীরব আলগোছে প্রত্যাশার একটা হাত ধরে ওর বুকের বাপাশে রাখল। প্রত্যাশা কিঞ্চিত চমকাল। হাতটা বোধ হয় একটু কাঁপল। নীরব আলতো স্বরে বলল, অনুভব করে বলো তো এখানে নির্বের মেহবুবা হিসেবে কাকে রেখেছে? প্রত্যাশা মুচকি হেসে বুকের উপর মাথাটা রাখল। চোখ দুটো বুজে বুক ভরে শ্বাস টেনে নিল। কয়েক মুহূর্ত পর কোমল স্বরে বলল, আপনার অর্ধাঙ্গিনী, নীরব মাহবুবের একমাত্র মেহবুবা, শুধু আর শুধুমাত্র ইয়ানুর প্রত্যাশা। সারাদিনের ক্লান্তি, যেটুকু বিষণ্ণতা ছিল সব যেন নিমিষেই উবে যায়। সেখানে নির্বের মুখে স্নিগ্ধ সতেজ হাসি বিরাজ করছে। নীরব আলতোভাবে প্রত্যাশার মাথায় একটা হাত রাখল। অন্য হাতটা প্রত্যাশার পিঠ পেঁচিয়ে ধরা। কয়েক মুহূর্ত জনের মাঝে নীরবতা চলল। নীরবতা ভেঙে প্রত্যাশা হঠাৎ মাথাটা উঁচিয়ে নির্বের মুখের দিকে তাকালো। ঘন ঘন বলল, আপনি জানেন ভুল বোঝার পর আমার কি কি মনে হয়েছিল? নীরব বিরক্তিতে শব্দ কাটল। এই মেয়ে সুন্দর একটা মুহূর্তকে কখনো একটু লং করতে দিবে না। আবার শুরু করল। নির্বের থেকে উত্তরের অপেক্ষা না করেই প্রত্যাশা ওর মতো করে বলতে লাগল, ভেবেছিলাম, ইয়া আল্লাহ, প্রীতি জিন্টার মতো এত সুন্দরী বউ রেখে আমাকে বিয়ে করার কারণ কি? প্রত্যাশার সব কথা শোনার ধৈর্য নির্বের হলো না। ও তাড়া দিয়ে বলল, বাইরে থেকে এসেছি এখনো ফ্রেশ হইনি। শাওয়ার নিতে হবে। এই বলে নীরব শার্টটা খুলে বিছানার উপর রাখল। প্রত্যাশা ধপ করে বিছানার একপাশে বসল। পা দুটো দুলাতে দুলাতে বলল, তবে যাই বলুন না কেন, আপনার টুইন ভাইয়ের বউ প্রীতি জিনটা কিন্তু হেব্বি দেখতে। দেখে বোঝাই যায় না অত বড় একটা বাচ্চার মা। আচ্ছা, ওই প্রেম প্রীতির কেসটা কি একটু খুলে বলুন তো? না মানে কেমন কেমন করে দেমাগ নিয়ে কথা বলল। তারপর মা আন্ডারস্কোর। নীরব বিরক্ত চোখে চাইতেন প্রত্যাশার কথা থেমে যায়। পরপর গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল, প্রত্যাশা, প্রীতি তোমার সিনিয়র। শুধু বয়সেই সিনিয়র নয়, সম্পর্কের দিক থেকেও। কারো সামনে হোক কিংবা আড়ালে কখনোই অসম্মান দিয়ে কথা বলা উচিত নয়। সম্মান অর্জনের আগে সম্মান দিতে হয়। তুমি যেভাবে প্রীতিকে সম্বোধন করছো, তা আমার কাছে শোভনীয় লাগছে না। তুমি আমার স্ত্রী,
আমার জীবনসঙ্গী, আমি চাই তুমি নিজের আচরণে এমন উচ্চতা রাখো যেন কেউ তোমার বিচার না করতে পারে, বরং অনুকরণ করতে চায়। সরি, আর হবে না, আসলে ওনার নামটাই ওরকম তো, তাই বলেছি। হঠাৎ প্রত্যাশার কিছু স্মরণ হতেই বিজ্ঞের মতন চোখ করে তাকিয়ে বলল, আচ্ছা, উনি সম্পর্কের দিক দিয়ে আমার বড় হলে তো আপনারও বড় হওয়ার কথা, কারণ আপনাকে দিয়েই আমার পরিচয়। তাহলে আপুকে যেমন ভাবি বলেন, আপনি করে সম্বোধন করেন, বাট উনাকে তো নাম ধরে তারপর তুমি করেই বলতে শুনলাম। নীরব তাকাতেই প্রত্যাশা মাথা চুলকিয়ে হালকা হাসার চেষ্টা করল। ফের বলল, জাস্ট ফর কিউরিওসিটি থেকে বলে ফেলেছি। প্রীতি আমার ব্যাচমেট ছিল, আগে থেকেই তুমি করে বলায় অভ্যস্ত থাকায়। ও, তার মানে উনি আপনার ফ্রেন্ড ছিল। আচ্ছা, যা বুঝলাম ওই ডক্টরটা আপনার বেয়াই হয়। তবে সেদিন আপনাদের জনের কথা শুনে কেমন যেন একে অপরের শত্রু মনে হলো। তা আপনাদের দুই বেয়াইয়ের রেষারেষিটা কি নিয়ে? জমিজমা নিয়ে বিবাদের মতন একে অপরের চক্ষুশূল হলেন কিভাবে? নীরব উত্তর না দিয়ে তোত্তারা সুরে বলল, এত কিছুর মাঝেও ডক্টরকে ঠিক খেয়াল করেছ? না করার কি আছে, একটা জলজ্যান্ত মানুষকে চোখের সামনে দেখলাম, খেয়াল করব না? কিছু কিছু জিনিস খেয়াল না করাই বেটার। প্রত্যাশা না বুঝে আড়ালে ঠোঁট উল্টাল। নীরব টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকবে। প্রত্যাশা হঠাৎ বলল, তাড়াতাড়ি শাওয়ার নিবেন, রাত হয়ে গিয়েছে। আমি বাসায় যাব। নীরব নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল, বাসায় যাবে? যাও, বারণ করছে কে? কি হো, বলে প্রত্যাশা চোখ বড় বড় করে ফেলল। উঠে নির্বের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কিভাবে যাব? যেভাবে এসেছ। মাথা খারাপ আপনার? এসেছি একা। সেজন্য তো একাই যাবে, আসার আগে আমাকে তো জানাওনি। এখন রাত হয়ে গিয়েছে, দিন হলে সমস্যা ছিল না। এমনিতেই টেনশনে আছি, আম্মু বকবে। আপু তো আসার পরই আম্মুকে জানিয়েছে আমি এখানে। নীরব কপট রাগের ছাপ মুখে টেনে নেয়। বলল গম্ভীর স্বরে, কিছুটা নি তুমি ডিজার্ভ করো। প্রত্যাশা এক হাতে কপাল চাপড়ে বলল, ইয়া আল্লাহ, আপনি এটা বলতে পারলেন? আমার মতো মাসুম বাচ্চা বকুনি খাবে, আপনি এটা চাইছেন? আপনার একমাত্র পিচ্ছি বউটা বকুনি খাবে, আপনার একটুও খারাপ লাগবে না? আপনার দিল এত কঠোর হলো কবে থেকে? ফাজলামির সুরে বলে ঠোঁট টিপে হাসে প্রত্যাশা। নীরব উত্তরে বলল, আমার দেওয়া গিফট ওভাবে ছুঁড়ে ফেলার জন্য, কড়া করে কিছু বলতে গিয়েও বউয়ের ইনোসেন্ট ফেস, ভীতু দুটো চোখ দেখে বলতে পারিনি। তাই ভাবছি, শাশুড়ি মার তরফ থেকে হলেও একটু আকটু বকুনি খেলে তোমার মাথার উল্টাপাল্টা রিকশন করা ভূত দূর হবে। চেইনটার কথা মনে হতেই শুকনো ঢোক গিলল প্রত্যাশা। ওটা তো কখনোই সবার অগোচরে ব্যাগে তুলে রেখেছে। প্রত্যাশা সহসাই বলল, এটুকুর জন্য অবশ্য সরি। নীরব প্রসঙ্গ বদলিয়ে জিজ্ঞাসা করল, স্কুটি আনোনি? প্রত্যাশা ঘাড় নাড়িয়ে না বোঝায়। নীরব বলল, সেদিনের ন্যায় আবার ওটাকে তোমার বাসায় পৌঁছে দিতে আরেকজনের হেল্প লাগত। এদিক দিয়ে কিছুটা সময় বাঁচল। গাল দুটো অল্প স্বল্প ফুলিয়ে প্রত্যাশা বলল, সেদিনের পর থেকে স্কুটি চালাইনি। আম্মু বারণ করেছে, আর আপনি নিজেও তো সেদিন কত কিছু বললেন, তাই আমিও আর জোর করিনি আম্মুকে। নীরব বলল, স্কুটি চালানো খারাপ বা আমার অপছন্দ এমন কিছু আমি বলিনি প্রত্যাশা। বরং আমার মনে হয়, এটা এক ধরনের উপকারী যান। সুবিধাজনকও বটে। একটা কথা শুনে রাখো, কারো পছন্দ অপছন্দের ওপর নিজের মতো চাপিয়ে দেওয়া আমার নীতির মধ্যে পড়ে না। তুমি কি করবে, কিভাবে করবে, সেসব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার তোমার আছে। আমি সেদিন যেটা বলেছিলাম আজও একই কথাই বলছি, স্বাধীনতা থাকবে, তবে সেটা যেন মিসইউজ না হয়। আন্ডারস্কোর। রাত্রি 1টা পার, চারপাশ নিস্তব্ধ। দূর থেকে আসছে ঝিঝি পোকার শব্দ। ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট চেপে মিজান সাহেব ছাদে উঠলেন। অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখে হঠাৎ থমকে গেলেন। কাছে এগিয়ে দেখলেন বেঞ্চিতে নীরব। হাত দুটো ছড়িয়ে, মুখটা আকাশের দিকে করে চোখ বুজে আছে। নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই নীরব ঝট করে চোখ মেলে তাকালো। ঘুমাওনি? এত রাতে ছাদে? নীরব মুখে সৌজন্যমূলক হাসি টেনে বলল, ঘুমাতে যাইনি, যাব। কিছু কাজ শেষে মাইন্ড রিফ্রেশ করতে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে ছাদে এলাম। আলতো করে ভাতিজার কাঁধ চাপড়ে বললেন, গুড, গুড। স্ত্রীর থেকে লুকিয়ে ছাদে এসে সিগারেটে শুকটান দেওয়া মিজান সাহেবের নিত্যদিনের রুটিন। সেটা কম বেশি বাড়ির সবাই জানে। হঠাৎ নীরব প্রশ্ন করে উঠল, আচ্ছা চাচ্চু, একটা কথা সত্যি করে বলবে? পাশে বসে কপালে কৌতূহলের খাজ ফেলে বললেন, কি? আমার মনে হয় কিছুটা হলেও তোমার জানার কথা। বাবা আমাকে বলতে চাইছেন না। প্রশ্ন করেও উত্তর পাইনি। আমার ধারণা বাবা হয়তো বিব্রত বোধ করছেন। আর আমি জেনে শুনে বাবাকে বিব্রত অবস্থায় ফেলতে চাই না। তাই জোর করে জিজ্ঞেস করা হয়নি। তোমাকে বলছি, মায়ের প্রীতি বা প্রীতির পরিবার নিয়ে এক্সাক্টলি প্রবলেমটা কি? তুমি কি কিছু জানো? সিগারেটে শেষ টান দিয়ে ছোট্ট অংশটা নিচে ফেলে পা দিয়ে পিষলেন।
পরপর হতাশার শ্বাস ফেলে অতীতে ডুব দিলেন। নিহারিকা বেগমের জীবনটা পুষ্পসজ্জিত ছিল না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আশ্রয় হয় ফুপুর বাড়িতে। ফুপুর শাশুড়ি নিহারিকার প্রতি সহৃদয় ছিলেন না। উঠতে বসতে খোটা তো শুনতাই হতো, আবার ভারী ভারী কাজ করতে হতো। তবুও ফুপুর সস্নেহে জীবন চলছিল দুই ভাইবোনের। তিক্ত ছোটবেলা থেকেই নিহারিকার গ্রামের চেয়ারম্যান খান বাড়ির প্রতি তীব্র ঘৃ তারা চিহ্ন না ছিল। নিরপরাধ বাবা মা সেদিন ভোট দিতে গিয়ে হয়ে ফেরে। শুধুমাত্র ওই চেয়ারম্যান বাড়ির ছেলের জন্য। প্রতিপক্ষের সাথে ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। সাবেক চেয়ারম্যানের ছেলে বাবাকে ফের ক্ষমতায় রাখতে সংঘর্ষ বাধায়। সেদিন নিরীহ কয়েকজনের মধ্যে নিহারিকার বাবা মাও খান বাড়ির ছেলের হাতে বিদ্ধ হয়। পাখির মতো ছটফট করতে করতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওনারা। নিহারিকা আর ওনার থেকে কয়েক বছরের বড় ভাই ফুপুর আশ্রয় বড় হতে থাকে। ফুপুর শহুরে পড়ুয়া সুদর্শন বড় ছেলের প্রতি নিহারিকার একটা দুর্বলতা ছিল। তবে কখনো প্রকাশ করা হয়নি। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একসময় খুশির বাঁধ নামে নিহারিকার। অনাকাঙ্ক্ষিতভাবে শখের মানুষটির সাথে বিয়ের কথা শুনে ফুপু তার মাস্টার্স পড়ুয়া ছেলেকে ডেকে ভাইঝির সাথে বিয়ের কথা বলতেই মাহবুব সাহেব সাথেই নাকচ করেন। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ুয়া একটা মেয়েকে পছন্দ করেন। জনকে পছন্দ করেন। তাই ওনার পক্ষে নিহারিকাকে বিয়ে করা সম্ভব নয়। মাহবুব সাহেবের মা মমতা যখন শুনলেন ওই মেয়ে খান বাড়ির মেয়ে, তখনই তীব্র বিরোধিতা করে বসলেন। একমাত্র ভাই ভাবির তারা চিহ্ন নি বাড়ির মেয়েকে কিছুতেই ছেলের বউ করবেন না। চেয়ারম্যানরা মানুষ ভালো না, তারা চিহ্ন খারাপই, হানাহানি, কালো ব্যবসা সবকিছুতেই গ্রামের শীর্ষে। লোকজন কে থাকে তাদের সেই বাড়ির মেয়ে যতই জ্ঞানী হোক না কেন, তারা চিহ্ন তো একই। খাওয়া দাওয়া বন্ধ করে অনশন করেন মমতা। মাহবুব সাহেবকে এক প্রকার জোর করেই নিহারিকার সাথে বিয়ে দেন। এসব অবশ্য নিহারিকার আড়ালে হয়। বিয়ের পরে জানলেন মাহবুব সাহেবের মনে আছে অন্য রমণী। বিয়ের পর সংসার ভাগ্য শোনায় সোহাগা ছিল না নিহারিকার। জনের সম্পর্ক স্বাভাবিক হতে ঢের সময় লাগে। যখন একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছিল, তখনই হঠাৎ করে আরেক ঝামেলার উদয় হল। হঠাৎ করে ওনার ভাই বিয়ে করে আনলেন, তাও আবার খান বাড়ির সেই মেয়েকে। ওই মেয়ে মাহবুব সাহেবকে প্রতারক হিসেবে ভাবত। প্রেম করে অন্য কাউকে বিয়ে করাই এক প্রকার প্রতিশোধ পরায়ণ হয়ে নিহারিকার ভাইকে কোনো এক জাদুবলে বশ করে বিয়ে করে আসে। ওনার মূলত উদ্দেশ্য ছিল মাহবুব সাহেবের জীবনে অশান্তি সৃষ্টি করা। এক বাড়িতে থাকতে গিয়ে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে থাকে, যা ওই মেয়ে ইচ্ছে করে সৃষ্টি করতে থাকে। বুঝদার মাহবুব সাহেব সকল ঝামেলা এড়িয়ে চলতে চাইছিলেন, তবুও ছোটখাটো বিষয় নিয়ে নিত্য নতুন ঝামেলা করত। সময় থেমে থাকে না, এভাবে চলছিল। হঠাৎ এক অমাবস্যার রাত্রি যেন কাল রাত্রি হয়ে এল। আকস্মিক ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পুরো বাড়ি আতারা চিহ্ন গুনে পুড়ে ছাই হয়। সাথে দগ্ধ হয়ে প্রাণ যায় তিনজনের। শয্যাশায়ী মমতা, নিহারিকার ভাই আর খান বাড়ির মেয়ে। আয়ু থাকাই হোক আর ভাগ্য করে হলেও বেঁচে যান নিহারিকা আর মাহবুব সাহেব। নিভান তখন 3 মাসের ছোট্ট বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় সেদিন সন্ধ্যায় সদরে ছেলেকে নিয়ে ভর্তি হন। আর এটাই হয় ভুল বোঝাবুঝির শুরু। খানরা ভাবেন মাহবুব সাহেব পরিকল্পিতভাবে তাদের মেয়েকে সরাতে তারা চিহ্ন গুণ লাগিয়েছে। না হলে আজ হাসপাতালে গেল, আর আজই তারা চিহ্ন ন লাগলো। নিজে, বউ ছেলে দিব্যি সুস্থ থাকল। মাহবুব সাহেবের নামে মিথ্যা মামলা দেয় খানরা। মাহবুব সাহেবের জেল হয়। নিহারিকা কোলের ছেলেকে নিয়ে স্বামীকে ছাড়াতে অনেক দৌড়াদৌড়ি করেছেন। খানদের পা পর্যন্ত ধরেছেন, তবুও মন গলেনি। ওই মেয়ের যমজ বোন ছিল তানিয়া। মূলত তার কথাই কেস করা হয় মাহবুব সাহেবের নামে। নিহারিকা কেঁদে বুক ভাসিয়ে তানিয়ার কাছে অনুনয় করে বলেছে, তবুও একটুও মন গলেনি। সেদিন ঘাড় ধাক্কা দিয়ে নিহারিকাকে ও বাড়ি থেকে তানিয়া বের করে দিয়েছে। মিজান সাহেব মেসে থেকে কলেজে পড়তেন। ভাবি আর ভাইপোর পাশে দাঁড়ান। জমিজমা বর্গা দিয়ে তারপর টিউশনি করে পড়াশোনা করছেন আর ভাইয়ের আমানত রক্ষা করেছেন। বছর 3 জেলে থাকার পর নিহারিকা আর মিজান সাহেবের মিলিত প্রচেষ্টায় গ্রামের জমি বিক্রি করে শহরের বড় উকিল ধরেন। তারপর এক পর্যায়ে মাহবুব সাহেব ছাড়া পান। গ্রামের পোড়া ভিটেও আর কখনো যাওয়া হয়নি। শিক্ষিত হওয়ায় মাহবুব সাহেব সহজেই একটা বেসরকারি ফার্মে ভালো পদে চাকরি পান। এরপর থেকে একটু একটু করে নিহারিকার 2 হাতে গড়ে ওঠে শখের সংসারটা। নিবিড় যখন প্রীতিকে বিয়ের কথা বলে নিহারিকা রাজিও ছিলেন। কিন্তু প্রীতিকে দেখতে গিয়ে অভিশপ্ত সেই মুখটা দেখে নিহারিকার পুরনো বিষাদ, যাতনার কথা স্মরণ হয়ে তীব্র ঘৃ না নিয়ে সেখান থেকেই ফিরে আসে। কিছুতেই ওই মেয়েকে বাড়ির বউ করবেন না বলে ঘোষণা দেন। নিহারিকার হয়। আবার বুঝি ওই খান বাড়ির মেয়ে কোনো ষড়যন্ত্র করতেই মেয়েকে লেলিয়ে দিয়েছে। ওই মেয়েকে ঘরে তুললে আবার তার কাগজের মতন সাজানো গুছানো সংসারটা হারিয়ে যাবে। এক সন্তানকে কাজ ছাড়া করলেও বাকি 2 জনকে নিয়ে নিহারিকা আজও কঠোর হয়ে আছেন।
সন্তানদের কাছে অতীতের কথা বলেননি বাবার প্রতি খারাপ ধারণা জন্মাতে পারে ভেবে। অতীতের কষ্ট স্মরণ করতে চান না, কাউকে জানাতেও চান না। আন্ডারস্কোর 2-3 দিন পর ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 11টার ঘর ছাড়িয়েছে। প্রীতি ডিনারের জন্য সার্থককে ডাকতে আসে। দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকল, আই ভাইয়া, ব্রো, শুনছো? কোনো সাড়াশব্দ না পেয়ে ভেজানো দরজার দিকে তাকিয়ে ভাবল, গেছেটা কই? পরপর আলগোছে দরজা ঠেলে রুমে চোখ বুলিয়ে সার্থককে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায় প্রীতি। আধো অন্ধকারে ব্যালকনির দোলনায় এক হাত আর পা দুটো ফ্লোরে ছড়িয়ে বসে সার্থক। হাতে হাইনেকেন ব্র্যান্ডের বিয়ারের ক্যান, অ্যালকোহল ফ্রি। চোখ বুজে ঢকঢক করে গিলল। প্রীতি নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে এক হাত রাখল। চলো ডিনার করবে। মা ডিনার করেছে, ইচ্ছে ঘুমিয়েছে। মনা ঘুমিয়ে দিয়েছে ইচ্ছেকে। সবাই খেয়েছে, শুধু আমি আর তুমিই বাকি। আরেক ঢোক গালে নিয়ে গলাধকরণ করে বলল সার্থক, সন্ধ্যার পর ক্লিনিকে একটা মিটিং ছিল, ওখান থেকে নাস্তা করেছি। আমার ক্ষুধা নেই। প্রীতি তুই খেয়ে নে। প্রীতি ভাইয়ের পাশে বসল। ঠোঁট বাঁকিয়ে বলল, তার বিরহে দেবদাস বনে যাচ্ছ নাকি? আমি বলি, এত চুপচাপ না থেকে, বিরহে কাতর না হয়ে কিছু একটা করো। সার্থক দীর্ঘশ্বাস ফেলল। আমার প্রিয় জিনিস, যেটা হাতের নাগালের মধ্যে আছে, তবুও আমি আমার করছি না। তোর মনে হয় এরকম কখনো করব আমি? প্রীতি ভ্রু কুঁচকে প্রশ্ন করল। বুঝলাম, তাহলে এতটা নির্লিপ্ততা, নির্বিকার কেন আছো? হাত গুটিয়ে বসে থাকার কারণই বাকি? একটু থেমে পরমুহূর্তেই প্রীতি সন্নিগ্ধ কণ্ঠে বলল, ব্রো, তুমি কি নীরবকে নিয়ে পাচ্ছ? নির্বের সাথে পারবে না ভেবেই কোনো স্কোপ নেওয়ার সাহস পাচ্ছ না। নীরবকে নিয়ে সার্থকের নেই। এখানে প্রথম সমস্যা, মেয়েটা ম্যারিড। দ্বিতীয় সমস্যা, জোর করে কি সবকিছু পাওয়া যায়? বাহ ব্রো, চমৎকার। তুমি তো দেখছি খুব মহান। তবে আমি আবার এতটা মহান নই। যদি কারো জন্য আমার জীবন কষ্টে ভিজে যায়, আমি নিশ্চয়ই চুপচাপ বসে থাকব না। আমি এমন ঝড় তুলব, যাতে তার সুখের ছাদটাই উড়ে যায়। আমার চোখের এক বিন্দু জল হারাম করবে তার চোখের ঘুম। সার্থকের কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। ও তীক্ষ্ণ চোখে প্রীতির দিকে তাকাতেই প্রীতি সশব্দে হো হো করে হাসল। হাসি থামিয়ে বলল, আরে আরে, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে ইন্সপায়ার করছি। মনটাকে এভাবে শক্তপোক্ত করে গড়ে নাও। আর একটা কথা মনে রাখবে, এভরিথিং ইজ ফেয়ার, লাভ এন্ড ওয়ার। এর মধ্যে পাশে নামানো সার্থকের ফোনে ইংরেজি ফন্টে অদ্রিকা আসান নামে সেভ করা নামটা জলজল করে উঠল। সার্থক রিসিভ করে কথা বলতে থাকল। অদ্রিকা কথা বলার এক পর্যায়ে বলল, শোন, অ্যাকচুয়ালি যেজন্য তোকে ডিস্টার্ব করা, আমরা নেক্সট উইকে কুয়াকাটা যাচ্ছি। কোনো প্রকার না শুনতে চাই না, তুইও আমাদের সাথে যাবি। যাবি মানে যাবিই। আমি, মৌমিতা আর ভাইয়া মিলে প্ল্যান করেছি। সরি, এ আর আমার হবে না। পেশেন্ট আছে, ব্যস্ত আন্ডারস্কোর। কথা কেড়ে নিয়ে ওপাশ থেকে বলল, ডক্টর তুই একা নোস, আমাদেরও পেশেন্ট আছে। আমরা সময় বের করতে পারলে, তোর এত প্রবলেম কোথায়? অদ্রি, আমাকে বাদ রাখো, প্লিজ। নো নেভার, তোর কোনো কথা শুনছি না আজ। আরও কিছু কথা বলার পর জিভকে টে বলে উঠল, এই রে, এত কথার মাঝে আন্টি, প্রীতি ওদের কথাই তো জিজ্ঞেস করতে বেমালুম ভুলে বসেছি। প্রীতি কোথায় থাকে এখন? প্রীতি আমাদের কাছেই থাকে। ধর, প্রীতির সাথে কথা বল। পুরনো বন্ধু, তারপর ভালো বন্ডিং হওয়ায় আগে থেকেই দুই পরিবারের সুসম্পর্ক রয়েছে। প্রীতির দিকে ফোন বাড়িয়ে সার্থক বলল, অদ্রি। প্রীতি হাসিমুখে কথা বলতে থাকে। কুশলাদি বিনিময় করার পর এক ফাঁকে প্রীতি বলল, অদ্রি আপি, বলো তো তোমার বিয়ের ইনভাইটেশন কবে পাচ্ছি? সেটা আর ইহজন্মে হচ্ছে না। ও মাই গড, ও মাই গড। কেন? কারণ তোমার ভাইয়ের মতো হ্যান্ডসাম ডক্টর পাচ্ছি না। বলেই হেসে উঠল অদ্রিকা। প্রীতিও হাসল, বলল, তুমি যে কিউট, তোমার জন্য ডক্টর পাত্রের অভাব নাকি? এটা তো ডক্টরের ভিড়ে চুজ করে নাও কোনো এক সহকর্মী ডক্টরকে। ঠিক মন মতো পেয়ে যাবে, দেখো অভাব পড়বে না। এটা তো ভিড়ের মাঝেও মন মতো একজনের কিন্তু বড্ড অভাব থাকে। প্রীতির মুখের হাসি নিমিষেই গায়েব হয়ে গেল। মুখটা ম্লান হয়ে যায়। হতাশ শ্বাস ফেলে বলল, একদম ঠিক বলেছ। আই নো। অদ্রিকা জোর করে প্রীতিকে ওদের সাথে ট্যুরে জয়েন করতে বলে। অদ্রিকার এত করে বলা ফেলতে না পেরে প্রীতি রাজি হয়। অদ্রিকা বলল, থ্যাংক ইউ প্রীতি, তুমি রাজি না হলে তোমার কাঠখোট্টা ভাইকে রাজি করানো যেত না। এবার একটু নিশ্চিন্ত হলাম সেও জয়েন হবে আমাদের জার্নিতে। আর ইচ্ছেকে সরাসরি দেখা হয়নি, এবার দেখতে। প্রীতি কথার মাঝেই বলল, ইচ্ছেকে রেখে যাব। ইচ্ছে জার্নি করতে পারে না। ওর ভমিটিং এর প্রবলেম হয়। তারপর ইচ্ছেকে নিয়ে ঘোরাঘুরি হবে না। আন্ডারস্কোর। প্রত্যাশা আর ওর বন্ধুরা কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঘাসের উপর গোল হয়ে বসে আছে। গাছভরা টকটকে লাল ফুল। বাতাসে হালকা খসখসে শব্দ হচ্ছে। আশেপাশে আরও ছেলে মেয়েরা বসে পিকনিক নিয়ে প্ল্যানিং করছে।
ওদের এইচএসসি ব্যাচ কলেজ থেকে কুয়াকাটা যাচ্ছে। প্রত্যাশার মুখটা কিঞ্চিত ভার, মন মরা কণ্ঠে বলল, ধুর ভাল্লাগে না। হ্যাপি যাচ্ছে কনফার্ম। কোয়েলও যাবে। আমি যাব কি না শিওর বলতে পারছি না। আব্বু আম্মু অতদূর একলা ছাড়বে কি না সন্দেহ। হ্যাপি বলল, স্যারেরা তো বললি মেয়েদের সাথে গার্ডিয়ান এলাও করা হবে। মেয়েদেরকে একলা ছাড়তে ইনসিকিউর গার্ডিয়ানেরা সাথে যেতে পারে। প্রত্যাশা মুখে ঘোর অন্ধকার নামিয়ে বলল, তোর যেন প্রফেসর মামা আছে, সমস্যা নেই। আলাদা করে গার্ডিয়ান লাগবে না। আন্টি আঙ্কেল নিশ্চিন্তে যেতে দিবে। আমাকে একা ছাড়তে রাজি হবে না। তারপর আব্বুর অফিস থেকে ছুটিও পাওয়া যাবে না। আম্মুর তো যাওয়ার প্রশ্নই ওঠে না। পাশ থেকে কোয়েল বলল, সমস্যা কি, তোর বরকে সাথে নিবি। ধ্যাতো, বরকে নিয়ে পিকনিকে গেলে সব মজা মাটি। স্যার ম্যাম তারপর সবার মাঝে বরের লেজ ধরে শোপিসের মতো থাকতে হবে। একটুও মজা করা যাবে না। সবাই চেয়ে চেয়ে থাকবে, কেমন লজ্জা লজ্জা লাগবে না। ওরা সবকটা খিলখিলিয়ে হেসে উঠল। প্রত্যাশা চোখ গরম করে তাকাতেই হাসি থামালো। রোহান বাদামের খোসা ছাড়িয়ে ফু দিয়ে মুখে পুড়তে পুড়তে বলল, আরে পিকনিক টিকনিক বাদ দে। আগে বল তোর বিয়ের দাওয়াত কবে পাচ্ছি। কবজি ডুবিয়ে খাবো জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, পরীক্ষা নামক বাস খাওয়ার পর, বোর্ড এক্সামের পর বিয়ের অনুষ্ঠান। ওরা এটাওটা মুখে দিচ্ছে আর প্ল্যান করছে কে কি ড্রেস পরবে। প্রত্যাশার মুখ বেজার দেখে হ্যাপি বলল, দোস্ত মন খারাপ করিস না। আন্টি আঙ্কেলকে রাজি করার দায়িত্ব আমার। আমি আম্মুকে বলবো আন্টিকে কনভিন্স করতে। মামার কথা বললে আন্টি নিশ্চয় দ্বিমত করবে না। একটা দিনেরই তো ব্যাপার। রাতে রওনা হবে, ভোরে গিয়ে সূর্যোদয় দেখে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় ফেরা। নাহিদ মুখে চরম বিরক্তির রেশ নিয়ে বলে উঠল, ধুর, শাহ লার জবর এক কাহিনী পাইছে। সূর্যোদয় দেখতে নাকি এতগুলা টাকা খরচ করে সেই কুয়ার মধ্যে যাওয়া লাগবে। হ্যাপি নাক সিটকে বলল, কুয়ার মধ্যে কি? হ্যাঁ, ওটা জায়গার নাম, আর নামটা হলো কুয়াকাটা। নাহিদ মাছি তাড়ানোর মতো বলল, তা ওখানে গিয়ে কাজটা কি? সবাই ফ্রিতে কুয়া কাটে নাকি? আবার এক দফা হাসির রোল পড়ল। হ্যাপি ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরিয়াস গলায় বলল, গর্দভ একটা। ওটা পর্যটক স্পট। বললাম না সূর্যোদয় দেখে তারপর আন্ডারস্কোর। হ্যাপির মুখ থেকে কথা কেড়ে নেয় নাহিদ। এত বড় দামড়ি হয়েছিস, সূর্যোদয় কখনো দেখিসনি? ভোরে ঘর থেকে উঠানে নামলেই সূর্য ওঠা দেখা যায়। এর জন্য বেহুদা কচকচে টাকা খরচ করে অতদূর যেতে হয়। কোয়েল ওদের দুটোর ঝগড়া থামাতে বলল, আরে যাইরা ঝগড়া বাদ দে তো তোরা। যা বলা হচ্ছিল সেদিকে ফোকাস কর। কোয়েল বাদাম মুখে দিল চিবুতে চিবুতে বলল, আন্টিকে না হয় রাজি করানো গেল, বাট ওর বরেরও তো পারমিশনের ব্যাপার স্যাপার আছে। বউকে একা ছাড়বে? প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল, উনাকে নিয়ে টেনশন নেই। এতটুকু স্বাধীনতা দিবে। উনি নিজেই বলে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ওনার নীতি বিরুদ্ধ। আশা রাখি উনি যাবার পারমিশন নিশ্চয় দিবে। চলবে।